আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। সব কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি ক্লাস শুরু করে দিব। আমরা র্যান্ডম প্রবলেম সলভ করতেছিলাম। আমাদের র্যান্ডম প্রবলেমসে অঙ্কের সংখ্যা আছে 170টা। আমরা অলরেডি 140 নাম্বারে চলে আসছি। হ্যাঁ, এখন দেখেন র্যান্ডম প্রবলেমসের আমি আপনাদেরকে গতদিন হোমওয়ার্ক দিয়েছিলাম, কিন্তু আমি খুবই দুঃখিত যে হোমওয়ার্কগুলো দিয়ে আপনাদেরকে যে অঙ্কগুলো দেখাই দিব এটা দেখাতে ভুলে গেছিলাম। এই জন্য আপনারা হয়তো অনেকে ট্রাই করতে পারেননি। আচ্ছা, সমস্যা নেই, আমি সলভ করে দিচ্ছি। আমরা গতদিন সলভ করছিলাম হচ্ছে র্যান্ডম প্রবলেমসের, আমার যতদূর মনে আছে সেটা হচ্ছে 135 নাম্বার প্রশ্নটা আমি সলভ করে দিয়েছিলাম। 135, তাই না? হ্যাঁ, 135 সলভ করে দিয়েছিলাম এবং 136 থেকে হোমওয়ার্ক দিয়েছিলাম। এবং তো হোমওয়ার্কগুলো যেহেতু করা হয়নি, আমি 136 থেকে করে দিব। ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার বলছেন সবকিছু? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমি ক্লাস শুরু করে দিচ্ছি। হ্যাঁ, 136 থেকে ক্লাস শুরু করব। ওয়ান 136 থেকে শুরু করতেছি। র্যান্ডম প্রবলেমস 136। দেখেন, এই যে র্যান্ডম প্রবলেমস 136 নাম্বার প্রশ্নে কি আছে? 136 নাম্বার প্রশ্নে আছে 136 নাম্বার প্রশ্নে আছে যে কবির তার মাসিক আয়ের 80% খরচ করে। কবির একজন ব্যক্তি, সে তার মাসিক আয়ের 80% খরচ করে। তার মানে মাসে যা ইনকাম করে তার 80% খরচ করে দেয়। আচ্ছা, যদি তার আয় 50% বৃদ্ধি পায়, ইনকাম যদি 50% বৃদ্ধি পায় এবং সেই সাথে খরচ 25% বৃদ্ধি পায়, তাহলে তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? আচ্ছা দেখেন, তাহলে আমরা ধরে নিচ্ছি যে কবিরের আয় হচ্ছে, যে কবিরের আয় হচ্ছে 100 টাকা। হ্যাঁ, এই 100 টাকা আয়ের মধ্যে তার এক্সপেন্ডিচার মানে খরচ, এই যে এক্সপেন্ডিচার মানে খরচ 80 টাকা। তাই 100 টাকার 80% মানে 80 টাকা না? হ্যাঁ, তাহলে তার সেভিংস কত? কারণ যে টাকা ইনকাম করবে সেই ইনকাম করা টাকার কিছু টাকা খরচ করবে আর বাকি টাকা সঞ্চয় করবে। তাহলে 100 টাকার 80 টাকা যদি খরচ করে, তাহলে সঞ্চয় করতেছে কত? এই যে এস এ সেভিংস হচ্ছে 20 টাকা। এই যে 100 থেকে 80 বাদ দিলে 20 টাকা। এবার নিউ ইনকাম, এই যে নিউ ইনকাম কত হবে? নিউ ইনকাম কত হবে বলেন? যে আগে ছিল 100 টাকা ইনকাম, এখন বলছে যদি তার আয় 50% বৃদ্ধি পায়, তার মানে এখন নতুন করে তার ইনকাম 50% বৃদ্ধি পাবে। কার 50%? এই 100 এর 50%। তো 100 এর 50% মানে তো 100 টাকা, তাই না? তার মানে ইনকাম হচ্ছে, তার ইনকাম 50% বৃদ্ধি পাইছে। তাহলে আগে ছিল 100 আর এই 50% মানে 50 টাকা বৃদ্ধি পাইছে। 100 টাকার 50% মানে 50, বুঝছেন? পূর্বের ইনকাম 100 ধরার সুবিধা হচ্ছে ওই যে 100 50% মানে 50, আলাদা করে পার্সেন্ট বের করা লাগবে না, বুঝছেন? তাহলে পূর্বের ইনকাম 100 আর বৃদ্ধি পাইছে 50 টাকা, তাহলে নতুন ইনকাম হবে 100 প্লাস 50 মানে নতুন ইনকাম 150। এই 150 টাকার মধ্যে সে কত টাকা খরচ করবে? কিছু টাকা খরচ করবে, কিছু টাকা সঞ্চয় করবে। এখন এই 150 টাকার মধ্যে কত টাকা খরচ করবে, কত টাকা সঞ্চয় করবে, এটা বের করতে হবে। দেখেন, তার ইনকাম ছিল আগে খরচ ছিল আগে 80 টাকা, এখন খরচ বৃদ্ধি পাইছে। খরচ কত? খরচ 25% বৃদ্ধি পাইছে। এই যে খরচ 25% বৃদ্ধি পাইছে, এটা কার 25%? পূর্বে যে খরচ ছিল সেই খরচের 25%। তাহলে পূর্বে খরচ ছিল 80 টাকা, তার মানে খরচ যে 25% বৃদ্ধি পাইছে, এটা হলো 80 টাকার 25%। এখন 25% মানে কি? 25% মানে কিন্তু 4 ভাগের 1 ভাগ। এই যে দেখেন, 25% মানে কি? 25% মানে 25/100, তার মানে 1/4। 25% মানে 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ 1/4, তাই না? তাহলে 80 এর 25% মানে কি? 80 এর 25% মানে 80 এর 4 ভাগের 1 ভাগ। তো 80 এর 4 ভাগের 1 ভাগ তো 4 20 80, 20 টাকা। এই যে মুখে মুখে, এগুলো মুখে মুখে হবে। 25% মানে 1/4 মানে 4 ভাগের 1 ভাগ। তাহলে 80 এর 4 ভাগের 1 ভাগ মানে কত? 80 কে 4 দিয়ে ভাগ করলে 20 টাকা, তার মানে 1 ভাগ হচ্ছে 20 টাকা। তার মানে খরচ 25% বৃদ্ধি পাইছে মানে 20 টাকা বৃদ্ধি পাইছে। আর যারা বুঝবেন না তারা এই 80 এর 25% বের করবেন, যে 80 এর মানে গুণ 25% মানে 25/100। এটা দিয়ে এটা যাবে 4 বার, এটা দিয়ে এটা যাবে 20 বার, এই যে 20 টাকা। ঠিক আছে? তাহলে খরচ 25% বৃদ্ধি পাইছে, তাহলে এই 80 এর 25% মানে 20 টাকা। 25% মানে 4 ভাগের 1 ভাগ, মানে এটাকে 4 দিয়ে ভাগ করলে 4 20 80, 20 টাকা। ঠিক আছে? তাহলে আগে ছিল হচ্ছে 80 টাকা খরচ আর 20 টাকা বৃদ্ধি পাইছে। এই যে 25% বৃদ্ধি পাইছে মানে 20 টাকা বৃদ্ধি পাইছে। তাহলে বর্তমান খরচ কত? এই 80 আর বৃদ্ধি পাইছে 20 টাকা, তাহলে 80 প্লাস 20, এই যে 80 প্লাস 20, তার মানে বর্তমান খরচ 100 টাকা। বুঝছেন কিনা বলেন? কিন্তু বর্তমান ইনকাম তো 50 টাকা, সরি 100। বর্তমান ইনকাম 150 আর বর্তমান খরচ 100, তাহলে বর্তমান সেভিংস কত? এই বর্তমান ইনকাম থেকে বর্তমান খরচ বাদ দেন, তাহলে 150 থেকে 100 বাদ দিলে বর্তমান সেভিংস হচ্ছে 150 মাইনাস 100 মানে 50 টাকা।
বর্তমান সেভিংস 50 টাকা, আগে সেভিংস ছিল কত টাকা? 20 টাকা। তাহলে সেভিংস কিন্তু বাড়ছে, বোঝা যাচ্ছে। দেখেন আগে ছিল 20 টাকা, এখন হচ্ছে 50 টাকা, তাহলে সেভিংস বাড়ছে না? ইয়েস। তাহলে সেভিংস কয় টাকা বাড়ছে? এই 50 টাকা থেকে 20 টাকা বাদ দেন। তাহলে সঞ্চয় বৃদ্ধি লিখবেন, সঞ্চয় বৃদ্ধি 50 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 30 টাকা। সঞ্চয় বৃদ্ধি পেয়েছে 30 টাকা। এখন কোশ্চেনে বলছে সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে। কোশ্চেনে বলে নাই যে সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে, কোশ্চেনে বলছে সঞ্চয় কত বৃদ্ধি পাবে, বাট অপশনে আমরা দেখতে পাচ্ছি যে সেই সঞ্চয় বৃদ্ধিটা পার্সেন্টেজে দেওয়া আছে। তার মানে আমাকে সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাইছে সেটা বের করতে হবে। তাহলে সঞ্চয় বৃদ্ধি পাইছে 30 টাকা, তাহলে সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাইছে সেটা বের করতে হবে। তাহলে কিসের শতকরা বের করতে হবে? সঞ্চয় বৃদ্ধির শতকরা বের করতে হবে। মনোযোগ দেন প্লিজ, সঞ্চয় বৃদ্ধির শতকরা বের করতে হবে। যার শতকরা বের করতে হয় সেটা উপরে, যার সাপেক্ষে শতকরা বের করি সেটা নিচে। শতকরার জন্য 100 দিয়ে গুণ। ক্লিয়ার? তাহলে এখানে কিসের শতকরা বের করতেছি? সঞ্চয় বৃদ্ধির শতকরা। তার মানে সঞ্চয় বৃদ্ধি উপরে যাবে, সঞ্চয় বৃদ্ধি মানে 30 টাকা উপরে যাবে। আর এই সঞ্চয় বৃদ্ধি বলেন আর সঞ্চয় হ্রাস বলেন, এটা বের করতে হয় কিসের সাপেক্ষে? এটা পূর্বের সঞ্চয়ের সাপেক্ষে। পূর্বের সঞ্চয় মানে 20 টাকার সাপেক্ষে, তাই 20 টাকা যাবে নিচে। শতকরার জন্য 100 দিয়ে গুণ। ক্লিয়ার? এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই 2 দিয়ে এটা যাবে 5 বার। এই 5 আর 30 গুণ করলে 3 5 15 আর একটা শূন্য, তার মানে 150%। তার মানে সঞ্চয় বৃদ্ধি পাইছে 150%। ক্লিয়ার কিনা বলেন? সঞ্চয় বৃদ্ধি পাইছে 150%। খুবই সিম্পল কোশ্চেন বাট ইম্পর্টেন্ট। প্রিলির জন্য ইম্পর্টেন্ট, লিখিতর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে এগুলো মুখে মুখে করতে হবে যে 80 এর 25%, 25% মানে 4 ভাগের 1 ভাগ। তাহলে 80 এর 4 ভাগের 1 ভাগ কয় টাকা? 80 কে 4 দিয়ে ভাগ করেন, 20 টাকা। ঠিক আছে, নেক্সটে চলে যাচ্ছি আমরা। 137 দেখেন, খায়ের তার আয়ের 60% খরচ করে তার আয় 32% বৃদ্ধি পাওয়াতে তার খরচ আরো 20% বাড়িয়ে দিল। দেখেন এতে তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পেল। ওকে, দেখেন তাহলে খায়ের কি করে? 100 টাকা ইনকাম করে। 100 টাকা ইনকাম করে তার ভিতর খরচ হয় কত? এক্সপেন্ডিচার কয় টাকা? এই যে 60% খরচ করে। তাহলে 100 টাকার 60% মানে 60 টাকা। তাহলে সেভিংস করে কয় টাকা? 100 থেকে 60 টাকা বাদ দেন, তার মানে সেভিংস করে 40 টাকা। ক্লিয়ার? এবার বলছে তার আয় 32% বৃদ্ধি পেল। তার মানে আগে ছিল ইনকাম হচ্ছে 100 টাকা, এখন 32% মানে 32 টাকা বৃদ্ধি পাবে। তাহলে বর্তমান ইনকাম কত হবে? 100 প্লাস 32 মানে 132। তাহলে এই যে বর্তমান ইনকাম 132 টাকা। এই 132 টাকার মধ্যে কিছু টাকা খরচ করবে, কিছু টাকা সঞ্চয় করবে। এটা আমাদের বের করতে হবে যে 132 টাকার মধ্যে তার খরচ কয় টাকা। খরচ আগে ছিল 60, এখন তার খরচ 20% বৃদ্ধি পাবে। 20% মানে 5 ভাগের 1 ভাগ। এই যে 20% দেখেন, 20% মানে কি? 5 ভাগের 1 ভাগ। কিভাবে? এই পার্সেন্ট তুলে দেওয়া মানে কি? পার্সেন্ট তুলে দিয়ে 100 দিয়ে ভাগ করতে হবে না? এটা কাটা, 2 1 কে 2, 5 2 10। তার মানে কত? 1/5। এই যে তাহলে 20% মানে 5 ভাগের 1 ভাগ। যদি না পারেন সমস্যা নেই। তাহলে খরচ 20% বৃদ্ধি পাবে। কার 20%? এই যে পূর্বে যে খরচ ছিল সেই খরচের 20%। তাহলে 60 এর 20% কত হয় দেখেন তো? তাহলে 60 এর মানে গুণ 20% মানে 20/100। এটা কাটা, এটা কাটা, 6 2 12 টাকা। তার মানে 12 টাকা, তার মানে খরচ তার 12 টাকা বৃদ্ধি পাবে। তাহলে আগে খরচ ছিল 60 টাকা, এখন এই আগের 60 টাকা তো আছেই, সাথে আরো 12 টাকা বৃদ্ধি পাবে। তাহলে বর্তমান খরচ 60 প্লাস 12, তাহলে 60 প্লাস 12 ইজ ইকুয়াল টু 72 টাকা বর্তমান খরচ। তাহলে বর্তমান সেভিংস কত? বর্তমান ইনকাম 132 টাকার মধ্যে 72 টাকা খরচ করে ফেলে। তাহলে ইনকাম সেভিংস কত? এই 132 থেকে 72 বাদ দেন, তাহলে সেভিংস হচ্ছে 132 মাইনাস 72। তাহলে কত? 2 2 0, 13 থেকে 7 দিলে 6, 1 1 0, 60 টাকা। তাহলে বর্তমান সেভিংস 60 টাকা। আর আগে সেভিংস ছিল 40 টাকা, তাহলে সেভিংস বাড়ছে। তাহলে সেভিংস কয় টাকা বাড়ছে? এই 60 টাকা থেকে 40 টাকা বাদ দেন, তাহলে সেভিংস বৃদ্ধি, সঞ্চয় বৃদ্ধি 60 মাইনাস 40 ইজ ইকুয়াল টু 20 টাকা। কোশ্চেনে বলছে সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে কিসের শতকরা চাইছে? সঞ্চয় বৃদ্ধির শতকরা। যার শতকরা চাইবে সেটা উপরে, তাহলে সঞ্চয় বৃদ্ধির শতকরা চাইছে, তাই সঞ্চয় বৃদ্ধিটা উপরে। সঞ্চয় বৃদ্ধি মানে 20 টাকা উপরে। এটা বের করতে হবে কার সাপেক্ষে? পুরাতন সঞ্চয়ের সাপেক্ষে। যেহেতু সঞ্চয় বৃদ্ধি, তাই এটা পুরাতন সঞ্চয়ের সাপেক্ষে, মানে 40 এর সাপেক্ষে বের করতে হবে। তাই 40 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। ক্লিয়ার? এটা দিয়ে এটা যাবে 2 বার, এই 2 দিয়ে 100 যাবে 50 বার। তাহলে উত্তর হচ্ছে 50%। তার মানে তার সঞ্চয় 50% বৃদ্ধি পাবে। ক্লিয়ার? তার সঞ্চয় 50% বৃদ্ধি পাবে। খুবই সিম্পল, বুঝছেন, কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে যাব। দেখেন পানির বিরতি দিবানি কিভাবে? পানি তো নেই। আচ্ছা দেখেন, a man spends 75% of his income increased by 20% and he increased his expenditure
বাই 15%, মানে তার ইনকাম 20% বাড়লো এবং সে তার খরচও 20% ইনকাম বেড়ে গেছে, এই জন্য খরচও সে 15% বাড়াই দিছে। হিজ সেভিংস আর দেন ইনক্রিজড বাই, তাহলে তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পেলো এটা বের করতে বলছে। ওকে ফাইন, দেখেন তাহলে আমি ধরে নিচ্ছি যে এই লোকটা 100 টাকা ইনকাম করে, 100 টাকার ইনকাম করলে তার খরচ হয় কয় টাকা? খরচ হয় 75 টাকা। তাহলে সেভিংস হয় কয় টাকা? এই ইনকাম 100 টাকা থেকে 75 টাকা বাদ দেন, তাহলে সেভিংস হচ্ছে 100, আচ্ছা বাদ দেন, 100 থেকে 75 বাদ দিলে সেভিংস 25 টাকা। এবার তার ইনকাম 20% বৃদ্ধি পেল, তাহলে ইনকাম আগে ছিল 100 টাকা, এখন 20 টাকা বাড়বে, তাহলে বর্তমান ইনকাম হবে 100 প্লাস 20 মানে 120, তাহলে নিউ ইনকাম হচ্ছে 120 টাকা। এই 120 টাকার মধ্যে সে কিছু টাকা খরচ করবে, কিছু টাকা সেভ করবে। এখন এই 120 টাকার মধ্যে সে কয় টাকা খরচ করে দেখি। সে তার ইনকাম 20% বাড়ছে, এতে তার এক্সপেন্ডিচার 15% বাড়াই দিছে, তার মানে খরচ 15% বাড়াই দিছে। কার 15%? পূর্বে যে খরচ ছিল সেই খরচের 15% খরচ বৃদ্ধি পাইছে। তাহলে পূর্বে খরচ ছিল 75 টাকা, এই 75 টাকার 15% খরচ বাড়াই দিছে। তাহলে 75 এর 15% কত হয়? তাহলে 75 এর মানে গুণ 15% মানে কি 15/100। হ্যাঁ দেখেন এখানে আমি এটা দিয়ে কাটাকাটি করেও কিন্তু সম্পূর্ণ কাটা যাবে না, দেখেন সম্পূর্ণ কাটা যাবে না, মানে ফ্র্যাকশন থাকবে। তাই আমি একটা কাজ করি, এই দুটাকে গুণ করে দিই, তারপরে 100 দিয়ে ভাগ করে দিই, তাহলে সুবিধা হবে। 15 দিয়ে গুণ করেন, 5 15 75 5 হাতে কত 7, 7 15 105, 105 আর 7 112, আর নিচে আছে কত 100। 100 দিয়ে ভাগ করা মানে 0.2 ঘর বামে শিফট হয়, তাহলে এখানে দশমিক আছে, এখান থেকে 2 ঘর শিফট হয়ে এখানে চলে আসবে, তার মানে 11.25, তার মানে সেভিংস 11.25 টাকা বৃদ্ধি পাবে, সরি খরচ। তাহলে আগে ছিল 75 টাকা, এখন বাড়বে এত টাকা। তাহলে নতুন খরচ কত হবে? এই 75 এর সাথে এটা যোগ করেন, তাহলে 75 এর সাথে প্রথমে 11 যোগ করেন, তাহলে 86 আর 0.25, তাহলে 86.25, বুঝছেন কিনা বলেন? তাহলে 86.25 টাকা কি বর্তমান খরচ। তাহলে বর্তমান ইনকাম 120 টাকা, 120 টাকার মধ্যে 86.25 টাকা খরচ হয়ে যাচ্ছে, তাহলে সেভিংস হচ্ছে কত টাকা? এই 120 থেকে 86.25 বাদ দেন, তাহলে বর্তমান সেভিংস হচ্ছে সেভিংস ইকুয়াল টু 120 মাইনাস 86.25। প্রথমে 100 থেকে 86 বাদ দেন, আচ্ছা 120 থেকে 86, আচ্ছা 100 থেকে 86 গেলে 14 আর 20 34, সেখান থেকে আরো 0.25 বাদ যাবে। দেখেন মনে করেন যে 86 বাদ দিচ্ছেন, তাহলে 100 থেকে 86 বাদ দিলে 14, আরো 20 বাদ দেন, 14 আর 20 34, সেখান থেকে আরো 0.25 বাদ দেন, বুঝতেছেন? 0.25 বাদ দেন, তার মানে 33.75, বুঝছেন? 33.75, তার মানে বর্তমান সেভিংস হচ্ছে 33.75, আর পূর্বের সেভিংস ছিল 25 টাকা, তাহলে সেভিংস বাড়ছে। সেভিংস কয় টাকা বাড়ছে? এইটা থেকে এটা বাদ দেন, তাহলে সেভিংস বৃদ্ধি 33.75 মাইনাস হচ্ছে 25, তাহলে আপনি প্রথমে 25 থেকে 33 বাদ দিলে কত হয়? 8 হয়, সেখান থেকে আরো 0.75 বাদ দেন, তাহলে 8 থেকে 0.75 বাদ দিলে 7.25, তার মানে সেভিংস, তাহলে সঞ্চয় বৃদ্ধি হচ্ছে 7.25। তাহলে কোশ্চেনে বলছে সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে, তাহলে কিসের শতকরা চাইছে? সঞ্চয় বৃদ্ধির শতকরা, তাহলে সঞ্চয় বৃদ্ধিও পড়ে যাবে, সঞ্চয় বৃদ্ধি মানে যে 7.25, আর এটা বৃদ্ধি পাইছে, এই সঞ্চয় বৃদ্ধি কার সাপেক্ষে? পূর্বের সঞ্চয়ের সাপেক্ষে, মানে 25-এর সাপেক্ষে, তাই 25 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা এটা দিয়ে এটা কতবার যাবে? 4 বার যাবে, 4 বার। এখন গুণ করে দিই, দেখেন 4 5 20 শূন্য, হাতে 1, সরি হাতে 2, 4 2 8 2 10, হাতে 2, সরি হাতে 1, 4 সাথে 28 আর 1 29, 29, এখানে 2 ঘর পরে দশমিক আছে, তাহলে এখানে বসে যান, তাহলে 29% মিলছে কিনা দেখি একটু। এখানে তো ভুল হলো মনে হচ্ছে, কোথায় জানো? কোথাও ভুল হয়েছে? $120, 86 আচ্ছা এটা দেখে আমি একটু দেখে নিচ্ছি, ক্যালকুলেশন কোথায় ভুল হলো আমি একটু দেখে নিচ্ছি। কত নম্বর? 138, তাই না? 138, 120, 33.75, এই পর্যন্ত তো ঠিকই ছিল, 33.75, তাহলে 33.75 থেকে যদি আমি 25 বাদ দিয়ে দিই, তো 33.75 থেকে 25 বাদ দিলে পারে 7.25, 33.75 থেকে 25 বাদ দিলে পারে কত হচ্ছে? 33.75 থেকে আমি যদি 25 বাদ দিই, ও আচ্ছা 33.75 থেকে 25, 33 থেকে আমি
8.75 হবে, তাই না? এটা হবে 8.75। এটা হচ্ছে 8.75, কারণ আসলে 33 থেকে যদি 25 বিয়োগ করতাম, বুঝছেন? এটা হলো 8.75, এই বিয়োগটা আমার ভুল হয়েছে, এই যেটা 8.75 হবে, সরি। হ্যাঁ, তাহলে 8.75, তার মানে সঞ্চয় বৃদ্ধি পাইছে 8.75, তাহলে সঞ্চয় 8.75 বৃদ্ধি, এটা উপরে যাবে। আর কার সাপেক্ষে এটা বের করতে হবে? এটা বের করতে হবে পূর্বের সঞ্চয়ের সাপেক্ষে। পূর্বের সঞ্চয় মানে ওই যে 25-এর সাপেক্ষে, তাহলে 25 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ, এটা দিয়ে এটা যাবে 4 বার, 4 দিয়ে গুণ করেন, 4 পাশে 20-এর শূন্য, হাতে 2, 4 সাথে 28 আর 2 30, হাতে 3, 4 32 আর 3 35, এখানে 2 ঘর পরে পয়েন্ট আছে, তাই এখানে বসাই দিলাম। তাহলে উত্তর হচ্ছে 35%। ক্লিয়ার? 35%, জি। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলছে? রবিন স্পেন্ডস 80% অফ হিজ ইনকাম। রবিন একজন লোক, সে তার ইনকামের 80% ব্যয় করে। ইফ হিজ ইনকাম ইনক্রিজেস বাই 12%, যদি তার ইনকাম 12% বৃদ্ধি পায়, অ্যান্ড দ্য সেভিংস ডিক্রিজ বাই 10%। বুঝেন? অ্যান্ড দ্য সেভিংস ডিক্রিজ বাই 10%। এতক্ষণ পর্যন্ত কিন্তু বলছিল যে তার সেভিংস শতকরা কত বৃদ্ধি পাবে সেটা বের করতে বলছিল। কোশ্চেনটা কিন্তু একদম হুবহু সেম না, বোঝার চেষ্টা করেন। ইনকাম 12% বৃদ্ধি পাইছে এবং সেভিংস 10% কমে গেছে, এর মানে বুঝতেই পারছেন যে খরচ অনেক বেশি বাড়াই দিছে। দেন হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য এক্সপেন্ডিচার। এবার বলছে যে তাহলে এক্সপেন্ডিচার শতকরা কত বৃদ্ধি পাবে। দেখছেন আগের অঙ্কগুলোতে এক্সপেন্ডিচার শতকরা কত বাড়ছে সেটা দেওয়া ছিল, সেভিংস কত বাড়বে সেটা বের করতে বলছে। এবার সেভিংস কতটুকু কমছে সেটা বের করতে বলছে, এক্সপেন্ডিচার কত বাড়ছে সেটা বের করতে বলছে। সেভিংস কতটুকু কমছে সেটা দেওয়া আছে, এক্সপেন্ডিচার কতটুকু বাড়ছে সেটা বের করতে বলছে। তাহলে ধরে নিচ্ছি 100 টাকা ইনকাম করে, এই 100 টাকা ইনকামের 80 টাকা খরচ করে, এই যে এক্সপেন্ডিচার হচ্ছে 80, তাহলে সেভিংস হচ্ছে 20 টাকা। 100 থেকে 80 বাদ দেন, 20 টাকা। এখন ইফ হিজ ইনকাম ইনক্রিজেস বাই 12%, ইনকাম এখন 12% বাড়বে, তাহলে 12% বাড়লে নতুন ইনকাম কত হবে? আগে 100 টাকা ইনকাম করতো, এখন 12% মানে 12 টাকা বাড়বে, তাহলে নতুন ইনকাম হবে 100 প্লাস 12, তার মানে নিউ ইনকাম হচ্ছে 112। এখন এই যে 112 টাকা, এই 112 টাকার মধ্যে এখন সে কিছু টাকা খরচ করে, কিছু টাকা সেভ করে। এখন সে কত টাকা সেভ করে সেটা বের করব। এখন শোনেন, কোশ্চেনে কিন্তু এখন বলা নাই যে তার এক্সপেন্ডিচার খরচ বেড়ে গেছে এত %, এটা বলা নাই। তার মানে খরচ এখন কত হচ্ছে এটা আমরা জানি না। এবার আমরা সেভিংসটা, নতুন সেভিংসটা কত সেটা বের করতে পারবো এই অঙ্কে, কারণ বলে দিচ্ছে যে তার খরচ 10% কমে গেছে, তার খরচ 10% কমে গেছে। তাহলে খরচ 10% কমে গেছে মানে কি? সরি, সেভিংস, খরচ না, তার সেভিংস 10% কমে গেছে। তাহলে সেভিংস 10% কমে গেছে, তার মানে এই যে আগে যে সেভিংস 20 টাকা ছিল, এই 20 টাকার 10% কমে যাবে। বুঝছেন? তার সেভিংস 10% কমে গেছে। কার 10%? পূর্বে যে সেভিংস ছিল তার 10%। তাহলে পূর্বে সেভিংস ছিল 20 টাকা, তার মানে 20 টাকার 10%। তো 20 টাকার 10% তো 2 টাকা। কি করে বুঝলাম? ওই যে কোনো কিছু 10% বের করা মানে এই দশমিক এক ঘর শিফট করে দেওয়া বামে, তাহলে দশমিক এখানে আছে, এখান থেকে এই ঘরে এখানে শিফট করে দিলাম, তার মানে এটা 2.0 মানে 2 টাকা। তার মানে এই 20 টাকা সেভিংস 10% কমে যাবে, তার মানে সেভিংস এই যে 20 টাকা, এই 20 টাকার 10% মানে 2 টাকা কমবে। তাহলে আগে সেভিংস ছিল 20 টাকা, এই 20 টাকা থেকে 2 টাকা কমে যায়, নতুন সেভিংস কত হবে? তাহলে নতুন সেভিংস কত হবে? নতুন সেভিংস হবে এই 20 টাকা মাইনাস 10% মানে 2 টাকা, তাহলে নতুন সেভিংস 18 টাকা। বুঝছেন? এখন আমাকে বলেন, এই যে 112 টাকা ইনকাম করে, এই 112 টাকা ইনকামের 18 টাকা সেভ করে, তাহলে খরচ করে কয় টাকা? এই টোটাল ইনকাম থেকে এবার সেভিংস বাদ দেন, তাহলে এবার খরচ এক্সপেন্ডিচার চলে আসবে। তাহলে 112 থেকে সেভিংস বাদ দেন, 112 মাইনাস 18, তাহলে 112 মাইনাস 18, তাহলে প্রথমে 12 বাদ দেন, 12 বাদ দেন, আরো 6 বাদ দেন, তাহলে 18 বাদ যাবে, তাই না? 12 বাদ দিলে হয়ে যাবে 100, আরো 6 বাদ দিলে হয়ে যাবে 94, তাহলে এটা হচ্ছে 94। তার মানে সোজা কথা, আগের অঙ্কগুলোতে নতুন খরচটা দেওয়া ছিল, সেই টোটাল ইনকাম থেকে নতুন খরচ বাদ দিয়ে সেভিংস বের করতাম, আর এই অঙ্কে নতুন সেভিংস দেওয়া আছে, টোটাল ইনকাম থেকে সেভিংস বাদ দিয়ে খরচটা বের করতেছি। তাহলে নিউ এক্সপেন্ডিচার 94 টাকা, তাহলে আগে খরচ ছিল 80 টাকা, এখন খরচ 94 টাকা, তাহলে খরচ বাড়ছে।
তাহলে খরচ কয় টাকা বাড়ছে? এই 94 টাকা থেকে 80 টাকা বাদ দেন, তাহলে খরচ বৃদ্ধি 94 মাইনাস 80, তার মানে 14 টাকা। এই যে খরচ বৃদ্ধি পাইছে, কোশ্চেনে বের করতে বলছে খরচ শতকরা কত বৃদ্ধি পাইছে। তাহলে কিসের শতকরা চাইছে? খরচ বৃদ্ধির শতকরা। তাই খরচ বৃদ্ধি উপরে যাবে, খরচ বৃদ্ধি মানে 14 যাবে উপরে। এটা কার সাপেক্ষে বের করতে হবে? যেহেতু খরচ বৃদ্ধির শতকরা চাইছে, তাহলে এটা পূর্বের খরচের সাপেক্ষে বের করতে হবে। কোনো কিছু বৃদ্ধি বা হ্রাস এটা পূর্বের অবস্থার সাপেক্ষে বের করতে হয়। তাহলে এখানে যেহেতু খরচ বৃদ্ধির শতকরা চাইছে, তাহলে এই খরচ বৃদ্ধির শতকরা পূর্বের খরচের সাপেক্ষে মানে 80 টাকার সাপেক্ষে বের করতে হবে। তাই 80 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। ক্লিয়ার? ওকে, এখন আমি এইটা দিয়ে এটা কেটে দিলাম। এখন দেখেন, এটাকে 2 দিয়ে কাটলে যাবে 4 বার, এটাকে 2 দিয়ে কাটলে যাবে 5 বার, এটাকে 2 দিয়ে কাটলে 2 বার, এটাকে 2 দিয়ে কাটলে 7 বার, 5 সাথে 35 ডিভাইডেড বাই 2, তাহলে 35 ডিভাইডেড বাই 2%। 35 কে 2 দিয়ে ভাগ করলে 17 দ্বিগুণী 34, আর একের জন্য হচ্ছে 0.5, তাই 17.5%। ক্লিয়ার? খুবই সিম্পল কোশ্চেন, খুবই সিম্পল। আগের কোশ্চেনটা কেমন ছিল দেখেন, আগের কোশ্চেনটা আগে যত কোশ্চেন করছি সেখানে কিন্তু দেখেন নতুন খরচ কত হতো সেটা বের করতাম না, সরি, নতুন খরচটা কিন্তু দেওয়া থাকতো, আর সেভিংস শতকরা কত বৃদ্ধি পাইছে সেটা চাইছে। এবার নতুন সেভিংসটা দেওয়া আছে, টোটাল ইনকাম থেকে নতুন সেভিংস বিয়োগ করে নতুন খরচ পাবো, তারপরে বের করবো খরচ শতকরা কত বৃদ্ধি পাইছে। একই কোশ্চেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 139 এর পরে 140। 140 দেখেন, বলছে ইন 2016 রাসেলস সেভিংস ওয়ার 20% অফ হিজ স্যালারি। আচ্ছা, 2016 সালে রাসেলের সেভিংস 20%, তার ইনকামের 20% ছিল। ঠিক আছে, ভালো কথা। ইন 2017 হি ডিডেন্ট গেট এনি ইয়ারলি ইনক্রিমেন্ট। 2017 সালে সে কোনো ইয়ারলি ইনক্রিমেন্ট পায়নি, মানে ইনকাম আগে যা ছিল এখনো তাই আছে, তার মানে ইনকাম বৃদ্ধি পায়নি। বাট এক্সপেন্ডিচার হ্যাজ রাইজেন মানে বৃদ্ধি পেয়েছিল 20%, কিন্তু খরচ তার 20% বৃদ্ধি পাইছে। 2017 সালে সে কোনো ইয়ারলি ইনক্রিমেন্ট পায়নি, মানে তার বেতন বাড়েনি। যেমন আগের অঙ্কগুলোতে বেতন বৃদ্ধি পাচ্ছিল, এখানে বেতন বাড়েনি, বুঝছেন? কিন্তু খরচ 20% বেড়ে গেছে। নাও হি সেভস 1000 টাকা পার মান্থ। নাও বলতে কি? নাও বলতে এই যে 2017 সালের কথা বলতেছে। হ্যাঁ, 1000 টাকা পার মান্থ সে 1000 টাকা সেভ করে। হোয়াট ইজ হিজ স্যালারি? তাহলে তার স্যালারি কত টাকা? খেয়াল করেন, ধরে নিচ্ছি যে তার স্যালারি ছিল 100 টাকা বা 100%। এই 100 টাকার মধ্যে সে সেভিংস করতে কয় টাকা? এই যে সেভিংস করতে হচ্ছে 20%, মানে 20 টাকা। তাহলে এক্সপেন্ডিচার কত টাকা? 100 থেকে সেভিংস 20 টাকা বাদ দেন, তার মানে 80 টাকা। ক্লিয়ার? প্রথম লাইন শেষ। এটা 2016 সালের ঘটনা। এবার 2017 সালে কি হয়েছে? তার ইনকাম কোনো ইয়ারলি ইনক্রিমেন্ট হয়নি, তার মানে তার ইনকাম বাড়েনি। ইনকাম আগেও 100 টাকা ছিল, 2017 সালেও তার নতুন ইনকাম 100 টাকাই আছে। এই যে 2017 আমি পাশে লিখে রাখতেছি। এই 100 টাকার মধ্যে এখন সে কিছু খরচ করবে, কিছু কি করবে? সেভ করবে। আচ্ছা, এখন কি বলছে? ইনকাম বাড়েনি, কিন্তু তার খরচ 20% বাড়ছে। তাহলে খরচ 20% বাড়ছে মানে কি? আগে যে খরচ হচ্ছিল সেই খরচের 20%। তাহলে আগে খরচ হচ্ছিল 80 টাকা, এখন খরচ 20% বাড়ছে। তাহলে এই 20% কার উপর? এই আগের খরচের উপর। তাহলে আগের খরচ যে 80, এই 80 এর 20% বাড়ছে। তাহলে 80 এর 20% তো 16 টাকা। আমি দেখে বুঝতেছি, এই যে 8 আর 2 গুণ করলে 16, এই শূন্য আর এই শূন্য 100 সাথে কেটে যাবে, 16 টাকা। বোঝা যাচ্ছে? না বুঝলে এই 80 এর 20% বের করবেন। 80 এর মানে গুণ 20% মানে 20/100। এটা কাটা, এটা কাটা, 8 দুগুণে 16 টাকা। অথবা মনে মনে 10% বের করবেন। 20% মানে কি? 10% এর ডাবল না? তাহলে 80 এর 10% মানে 8, তাহলে 20% হবে 8 দুগুণে 16। এই যে দেখেন কত ভাবে বের করা যায়, তাই না? তাহলে 80 এর 20% মানে 16 টাকা, তার মানে খরচ তার 16 টাকা বৃদ্ধি পাইছে। তাহলে আগে ছিল 80 টাকা, এখন 16 টাকা বাড়লে 80 আর 16 কত হয়? 80 প্লাস 16, তার মানে বর্তমান খরচ 96 টাকা। তাহলে বর্তমান সেভিংস কত? আগে কিন্তু দেখেন ইনকাম কিন্তু 100 টাকাই আছে, তাহলে বর্তমান সেভিংস কত? এই যে বর্তমান ইনকাম 100 থেকে খরচ 96 বাদ দেন, তাহলে 100 মাইনাস 96 ইজ ইকুয়াল টু 4 টাকা। 4 টাকা, তার মানে বর্তমান সেভিংস তার 4 টাকা। এই 4 টাকা কার 4 টাকা? এই যে ইনকাম 100 টাকা, এই 100 টাকার 4 টাকা। তাহলে আমাকে বলেন 100 টাকার 4 টাকা মানে কি 4% না? ইয়েস, তার মানে বর্তমান তার সেভিংস আছে 4 টাকা ইজ ইকুয়াল টু 4%। বুঝছেন কিনা বলেন? বর্তমান সেভিংস 4 টাকা, কার 4 টাকা? এই যে ইনকাম 100 টাকা ছিল সেই 100 টাকার 4 টাকা। আরে ভাইয়া 100 টাকার 4 টাকা মানে তো 4%, তার মানে বর্তমান সেভিংস তার 4%। আর কোশ্চেনে বলা আছে বর্তমান সেভিংস 1000 টাকা। ইয়েস, তার মানে এই 4% আসলে 1000 টাকাকে বোঝাচ্ছে, তাই আমরা লিখবো 4% ইজ ইকুয়াল টু 1000।
তাহলে 4% ইজ ইকুয়াল টু 1000, অতএব 1% ইজ ইকুয়াল টু 1000 ডিভাইডেড বাই 4। যেহেতু ইনকাম বের করতে বলছে, ইনকাম মানে সবসময় 100%, ইনকাম মানে কি 100%, তাই আমরা 100% এর ভ্যালু বের করবো। তাহলে 100% ইজ ইকুয়াল টু 1000 গুণ 100 ডিভাইডেড বাই 4। এই 4 দিয়ে 100 যাবে 25 বার, এই 25 আর 1000 গুণ করলে 25000, 25 লিখে 3টা শূন্য, তাহলে 25000 টাকা। তাহলে 25000 টাকা, এই যে সি নাম্বার অপশন ইজ রাইট। আপনারা কি বুঝছেন? দেখছেন অঙ্কগুলো ভ্যারাইটি কিভাবে আসছে, কিভাবে আসছে, খুবই সহজ, খুবই সহজ। ক্লিয়ার? এটা কত নাম্বার গেল? 140। 140 শেষ হলে আমার কাছে মনে হচ্ছে এই টাইপের কোশ্চেনগুলো মনে হয় শেষ হয়েছে। এখন আমরা নতুন টাইপের কোশ্চেনে চলে আসছি। নতুন, আচ্ছা, নতুন টাইপের কোশ্চেন আমি প্রথমে 143 করবো, তারপর 142, তারপর 141। 143 সলভ করবো প্রথমে, 143। দেখেন 143 নম্বর প্রশ্ন, এগুলো আমরা কিন্তু আগেই সলভ করছি। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ টাইপ, বিশেষ করে লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, প্রিলিতেও আসছে। দেখেন বলছে চিনির মূল্য 6% বেড়ে যাওয়ায় 1060 টাকায় পূর্বে যত কেজি চিনি কেনা যেত, এখন তার চেয়ে 3 কেজি চিনি কম কেনা যায়। বলছে চিনির পূর্ব মূল্য এবং বর্তমান মূল্য কেজি প্রতি কত টাকা, কেজি প্রতি কত টাকা, তার মানে প্রতি 1 কেজির দাম কত, পূর্বে কত ছিল, বর্তমানে কত ছিল। বর্তমান বলতে কোনটা বোঝাচ্ছে? বর্তমান বলতে কিন্তু বেড়ে যাওয়ার পরের অবস্থা বোঝাচ্ছে, আর পূর্ব বলতে বোঝাচ্ছে কি বেড়ে যাওয়ার পূর্বের অবস্থাকে বোঝাচ্ছে। এটা কি বুঝছেন? এটা কিন্তু মাথায় রাখতে হবে। বর্তমান মানে এই যে বেড়ে যাওয়ার পূর্বের অবস্থা, সরি পরের অবস্থা। তাহলে এই টাইপের কোশ্চেন আমি কি বলছিলাম, এই যে টাকাটা দেওয়া থাকবে, এই টাকার এই 6% মানে হচ্ছে এই যে লাস্ট, এই যে এইখানে যে কয়েক কেজি অ্যামাউন্ট, যে কয়েক কেজি পরিমাণ কম বা বেশি কেনা যায় তার দাম। তার মানে এই 1060 টাকা এর 6% হলো এই 3 কেজি চিনির বর্তমান মূল্য। বোঝা গেছে ব্যাপারটা? এগুলো কিন্তু বুঝাইছি। এই 1000 টাকার 6% হচ্ছে এই 3 কেজি চিনির বর্তমান মূল্য। এগুলো আমরা আমাদের লেকচার বুকের মধ্যে এরকম, মানে একটা ক্লাসের সিংহভাগ ছিল এইটা নিয়ে আলোচনা। আশা করি ওই ক্লাসটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে 1000 টাকার 6% ইজ ইকুয়াল টু, এই যে 1060 এর মানে গুণ 6%, এটা ইকুয়াল টু কি, এই 3 কেজি চিনির বর্তমান মূল্য, 3 কেজি এর বর্তমান মূল্য। এখান থেকে কিন্তু অবশ্যই সবসময় বর্তমান মূল্য বেরোবে, এই লাইন থেকে সবসময় বর্তমান মূল্য বেরোবে। তাহলে 1060 ইন্টু 6 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 3 কেজি এর বর্তমান মূল্য। ঠিক আছে? এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, 2 দিয়ে কাটেন। আচ্ছা 2 দিয়ে কাটার দরকার নাই, কারণ এখানে ফ্র্যাকশন হবে, আমি বুঝতে পারতেছি ফ্র্যাকশন আসবে, তাই না? তাহলে কাটাকাটির দরকার নেই, কারণ 10 দিয়ে ভাগ করা সহজ। 6 6 36 6, হাতে কত, হাতে হচ্ছে 3, 6 0 0 আর 3 যোগ করলে 3, 6 1 6, আর এই 10 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 3 কেজির মূল্য। হ্যাঁ, 10 দিয়ে ভাগ করলে দশমিক এখান থেকে শিফট হয়ে এখানে চলে আসবে, তাহলে 63.6, 63.6, এটা কি, এটা হচ্ছে 3 কেজির বর্তমান মূল্য। তাহলে 3 কেজির বর্তমান মূল্য যদি 63.6 টাকা হয়, এই যে 63.6 টাকা হয়, তাহলে 1 কেজির মূল্য কত হবে, এটাকে 3 দিয়ে ভাগ, তাই 63.6 কে 3 দিয়ে ভাগ, 3 21 63, এই দশমিক বসাই দিলাম, 3 দুগুণী 6, তাহলে 21.2, তাহলে 21.2 টাকা। তাহলে 21.2 টাকা কি 1 কেজির বর্তমান মূল্য। তাহলে বর্তমান মূল্য আমরা পেয়ে গেছি 21.2 টাকা। এই যে দেখেন অপশনে দেওয়া আছে, একটাই অপশন আছে, এই যে 21.2 টাকা বর্তমান মূল্য। ঠিক আছে? এখন আমাকে পূর্ব মূল্য বের করতে হবে। এমসিকিউ হলে আর আমরা এরপরে আগাবো না, এখানে আমরা উত্তর দিয়ে দিব, এখানে আমরা উত্তর দিয়ে দিব। যারা এই অঙ্ক কিন্তু আগে করাইছি, এই জন্য কিন্তু আমি এই ফ্যাক্টটা বুঝালাম না, এখানে এই লাইনটা কিভাবে লিখছে এই ফ্যাক্ট আমি বুঝালাম না, কারণ কি এর উপর আমি বিস্তর আলোচনা করছি একটা ক্লাসে। হ্যাঁ, এখন তো র্যান্ডম প্রবলেম সলভ করাচ্ছি। আচ্ছা একটু তাকাই না এখন প্লিজ, সবাই মনোযোগ দিন। তাহলে 21.2 টাকা, এটা হচ্ছে 1 কেজির বর্তমান মূল্য, তাই না? এখন আমাকে বলেন চিনির মূল্য কি 6% বেড়ে গেছে না? 6% বেড়ে গেলে আমি কি বলতে পারি না যে পূর্ব মূল্য 100 টাকা হলে, পূর্ব মূল্য 100% হলে বর্তমান মূল্য এই 100% এর সাথে 6% যোগ হয়ে 106%, এটা বলা যায় কিনা আপনারা আমাকে বলেন। যেহেতু চিনির মূল্য 6% বাড়ছে, তার মানে পূর্ব মূল্য 100% হলে বর্তমান মূল্য 100% এর সাথে 6% যুক্ত 106% বলা যায়। ইয়েস, তার মানে এই যে 21.2 টাকা, এটা কি, এটাও তো বর্তমান মূল্য। এই 106% এটাও কি, এটাও বর্তমান মূল্য। তার মানে এই 106% এর ভ্যালু হচ্ছে এত, আর পূর্ব মূল্য মানে 100% এর ভ্যালু কত, এটা বের করতে হবে। তাহলে আমরা লিখবো 106% ইজ ইকুয়াল টু এত। আমি আবার বলছি, কেউ টেনশন করেন না, এই অঙ্ক কিন্তু আগেও করাইছি। যারা নতুন অত মনে করবেন যে ভাই আমি তো বুঝছি না, বুঝবেন আপনি, ওইখানে দেখতে হবে আগে। তাহলে 106% এর ভ্যালু হচ্ছে 21.2, তাহলে 106% ইজ ইকুয়াল টু 21.2, তাহলে 1% ইজ ইকুয়াল টু 21.2 ডিভাইডেড বাই 106, অতএব
পূর্ব মূল্য মানে 100%, তাহলে 100% ইজ ইকুয়াল টু 21.2 ইন্টু 100 ডিভাইডেড বাই 106। একটু তাকান, একটু তাকান, এই যে পয়েন্ট, এই পয়েন্টটা যদি তুলে দেই, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 1 ঘর, তাই একটা শূন্য। দেখেন তো একটু তাকান, এটা 212, এটা 106, 106 এর নামটা পড়েন। 106 দুগুণী 212 না, কারণ 100 দুগুণী 200, 6 দুগুণী 12, তার মানে 106 দিয়ে 212 দুইবার যায়। এই 2 দিয়ে, আচ্ছা এই শূন্য আর এই শূন্য কাটা, তাহলে এই 2 আর এই 10 গুণ করলে 10 দুগুণী 20, তার মানে 100% এর ভ্যালু আসছে 20, আর 100% এর ভ্যালু মানেই বর্তমান মূল্য। ক্লিয়ার ব্যাপারটা? ব্যাপারটাকে বুঝছেন? তাহলে আবার বলছি, এই টাইপের কোশ্চেনে, সরি এটা পূর্ব মূল্য, পূর্ব মূল্য, তাহলে পূর্ব মূল্য 20 টাকা, বর্তমান মূল্য হচ্ছে 21.2 টাকা। তাহলে এই যে এই লাইনটা সলভ করে সবসময় কিন্তু বর্তমান মূল্য আসবে। কার বর্তমান মূল্য আসবে? এখানে যে কয় কেজি অ্যামাউন্ট বলবে সেই কয় কেজি অ্যামাউন্টের বর্তমান মূল্য। ক্লিয়ার? এবার আমি চলে যাচ্ছি পরবর্তী, তার আগের কোশ্চেনে। দেখেন, এখানে কি বলছে? চিনির মূল্য 20% হ্রাস পাওয়ায় 45 টাকায় পূর্বাপেক্ষা 3 কেজি চিনি বেশি পাওয়া যায়। বলছে তাহলে চিনির প্রকৃত মূল্য এবং হ্রাসের পরের মূল্য, এই যে তাকান এদিকে, এখানে বলছে প্রকৃত মূল্য এবং হ্রাসের পর মূল্য। আবার বলছে এই হ্রাসের পর মূল্য মানেই বর্তমান মূল্য, হ্রাসের পর মূল্য মানেই বর্তমান মূল্য, মানে হ্রাস পাওয়ার পরে যে অবস্থা। আর এই প্রকৃত মূল্য মানে পূর্ব মূল্য, বুঝছেন? তাহলে এখান থেকে এই যে এই 45 টাকার 20% ইজ ইকুয়াল টু 3 কেজি চিনির কি বর্তমান মূল্য, মানে হ্রাস পাওয়ার পরের মূল্য। ঠিক আছে, তাহলে আমরা লিখব 45 এর 20%, তাহলে 45 এর মানে গুণ 20% মানে 20/100 ইজ ইকুয়াল টু কি 3 কেজি এর বর্তমান মূল্য। 3 কেজি এর বর্তমান মূল্য মানে হ্রাস পাওয়ার পরের মূল্য। তাহলে এই শূন্য দিয়ে শূন্য কাটা, দেখেন এটা দিয়ে এটা যাবে হচ্ছে 5 বার, এটা দিয়ে এটা যাবে 9 বার, তাহলে 9 ইজ ইকুয়াল টু কি 3 কেজির বর্তমান মূল্য। তাহলে 3 কেজির বর্তমান মূল্য 9 টাকা হলে 1 কেজি মূল্য কত? এই 9 কে 3 দিয়ে ভাগ, তাই না? তাহলে এই 9 কে 3 দিয়ে ভাগ মানে 3 টাকা, এটা কি 1 কেজির বর্তমান মূল্য, মানে হ্রাস পাওয়ার পরের মূল্য। তাহলে হ্রাস পাওয়ার পরের মূল্য, হ্রাস পাওয়ার পরের মূল্য হচ্ছে 3 টাকা 1 কেজির। ওকে ফাইন, থাক। তাহলে হ্রাস পাওয়ার পরের মূল্য এই যে 1 কেজি এর বর্তমান, এই বর্তমান মানে হ্রাস পাওয়া বা বৃদ্ধি পাওয়ার পরের মূল্য, বুঝছেন? বর্তমান মূল্য ইজ ইকুয়াল টু 3 টাকা। তাহলে প্রশ্ন হচ্ছে এখন পূর্ব মূল্য বা প্রকৃত মূল্য কেমনে বের করব? দেখেন, পূর্ব মূল্য বের করবেন এই যে এখান থেকে, যেহেতু 20% হ্রাস পাইছে, তাহলে আমি ধরে নিব পূর্ব মূল্য 100%। তাহলে 20% হ্রাস পেলে দাম হয়ে যাবে, এই 100 থেকে 20% বাদ দেন, তাহলে 100 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 80%। তার মানে পূর্ব মূল্য 100% আর হ্রাস পাওয়ার পরের মূল্য হচ্ছে 80%, মানে বর্তমান মূল্য 80%। আর কোশ্চেন আমরা বের করছি বর্তমান মূল্য হচ্ছে 1 কেজির হচ্ছে 3 টাকা। তাহলে বর্তমান মূল্য পার্সেন্টেজ হচ্ছে 80% আর অ্যাকচুয়াল অ্যামাউন্ট হচ্ছে 3 টাকা। তার মানে এই 80% হচ্ছে এই 3 টাকাকে বোঝাচ্ছে। তাই আমরা লিখবো 80% এর ভ্যালু ইকুয়াল টু 3 টাকা, 1% এর ভ্যালু 3/80, অতএব পূর্ব মূল্য মানে 100% এর ভ্যালু, তাহলে 100% এর ভ্যালু ইজ ইকুয়াল টু 3 গুণ 100 ডিভাইডেড বাই 80। এই শূন্য দিয়ে শূন্য কাটা, দেখেন আচ্ছা 2 দিয়ে কাটেন, 2 দিয়ে এটা যাবে হচ্ছে 4 বার, 2 দিয়ে এটা যাবে 5 বার, 3 5 15 ডিভাইডেড বাই 4, তাহলে 15 ডিভাইডেড বাই 4। আচ্ছা দেখেন 15 দিয়ে 4 কে ভাগ করেন একটু মনে মনে, তাহলে 15 মধ্যে 4 কয় বাজায়? 3 বাজায়, 3 4 12, 3 4 12 থাকলো কত? ভাগশেষ 3, সেই ভাগশেষ যাবে উপরে 3 আর এই যে ভাজক 4 নিচে, তাহলে 3 পূর্ণ 3/4, তাহলে 3 আর এই 3/4 মানে 0.75, এটা হচ্ছে 3, হ্যাঁ এই যে এটা হচ্ছে এই যে এইটুকু হচ্ছে পয়েন্টের পরের অংশ, বুঝছেন? তাহলে 3 পূর্ণ 3/4 মানে 3 পয়েন্ট, এই 3/4 মানে 75, তাহলে 3.75, এটা হচ্ছে পূর্ব মূল্য। তাহলে পূর্ব মূল্য 3.75, হ্রাস পাওয়ার পরের মূল্য হচ্ছে 3 টাকা। কিন্তু এখানে এই অপশনটা উল্টা আছে, দেখেন এখানে 3.75টা আগে হবে আর 3 হবে পরে। হ্যাঁ, এটা হবে এরকম যে 3.75 ও 3 টাকা, কারণ অপশনে বলছে প্রকৃত মূল্য এবং হ্রাস পাওয়ার পরের মূল্য, হ্রাস পাওয়ার পরের মূল্য 3 টাকা, এটা পরে চাইছে তাই পরে থাকবে, প্রকৃত মূল্য মানে হ্রাস পাওয়ার আগের মূল্য 3.75, এটা আগে থাকবে, বুঝছেন? 3 এবং 3.75। আবার বলছি এই এখানে অপশনটা কিন্তু উল্টা দেওয়া আছে, যেহেতু অন্য কোনো অপশনে 3.75 মানটা নাই, দেখেন অন্য কোনো অপশনে 3.75 মানটা নাই, সুতরাং এটা মারাই যায়, কোনো সমস্যা নাই। কিন্তু যেহেতু এখানে বলছে প্রকৃত মূল্য প্রথমে আছে, হ্রাস পাওয়ার পরের মূল্য পরে আছে, তাহলে হ্রাস পাওয়ার পরের মূল্যটা পরে থাকবে, তো হ্রাস পাওয়ার পরের মূল্য তো 3 টাকা, তাহলে 3 টাকাটা পেছনে থাকবে, প্রকৃত মূল্য যেটা সামনে থাকবে। ঠিক আছে, বুঝছেন কি ব্যাপারটা? এবার 141, এবার 141টা আপনারা করবেন, দেখি কে উত্তর দিতে পারে আগে। আচ্ছা, a reduction of 20% of the price of sugar enables a man to purchase 4 kg more for টাকা 280। এর মানে কি জানেন?
মানে চিনির মূল্য 20% কমে যাওয়ায় একজন ব্যক্তি 280 টাকায় 4 কেজি চিনি বেশি কিনতে পারে। এই জেনাবল মানে হচ্ছে কারো ক্ষমতা বেড়ে যাওয়া। হ্যাঁ, মানে 4 কেজি চিনি কেনার ক্ষমতা বেড়ে গেছে 280 টাকায়, মানে 280 টাকা দিয়ে সে যে আগে যে চিনি কিনতো তার চেয়ে এখন 4 কেজি চিনি বেশি কেজে, কারণ 20% দাম কমে গেছে, রিডাকশন মানে কমে যাওয়া। হোয়াট ইজ দ্য অরিজিনাল প্রাইস, অরিজিনাল রেট? এই রেট বলতে এদিকে তাকান, এই রেট মানে কিন্তু অরিজিনাল রেট। এন্ড হোয়াট ইজ দ্য রিডিউসড রেট? এই রিডিউসড রেট মানে বুঝতে হবে, রিডিউসড রেট মানে দাম কমে যাওয়ার পরের মূল্য, মানে বর্তমান মূল্য। আর রেট বলতে কিন্তু মনে রাখবেন, রেট মানে হচ্ছে 1 কেজির দাম। রেট বলে যে এটা রেট কত, রেট কত মানে প্রতি ইউনিটের দাম কত, বুঝছেন? রেট মানে কিন্তু মোট দাম না, প্রতি ইউনিটের দামকে বলে রেট। তাহলে এখানে প্রতি ইউনিট মানে প্রতি কেজি, তাহলে প্রতি কেজির দাম কত, মানে প্রতি কেজির রিডিউসড রেট মানে হচ্ছে মানে কমে যাওয়ার পরের, মানে বর্তমান দাম কত, আর অরিজিনাল রেট মানে কমে যাওয়ার আগের দাম কত। আপনারা এটা উত্তর দেন, আমি একটু পানির বিরতি দিচ্ছি। হ্যাঁ, পানি খাওয়া একটু। আচ্ছা, ফারহানা আনম দিলা বলছেন 17.5 এবং 14 টাকা। সমীরা কবির ইরা 17.5 এবং 14। বন্যা ইয়াসমিন 14 এবং 17.5। আচ্ছা দেখি উত্তর রাইট। তাহলে আমরা কি বলবো, এই যে 280 এর 20% ইজ ইকুয়াল টু 4 কেজির বর্তমান মূল্য। তাহলে 280 এর মানে গুণ 20% ইজ ইকুয়াল টু 4 কেজি এর বর্তমান মূল্য। ঠিক আছে, অত কিছু লেখা যাবে না, অত কিছু লেখার সময় আছে আমাদের, এটা তো রিটেন পরীক্ষা না। 20 ডিভাইডেড বাই 100, এই 0 কাটা, এই 0 কাটা, 28 দুই 56 টাকা। তাহলে 56 ইজ ইকুয়াল টু 4 কেজির বর্তমান মূল্য। তাহলে 4 কেজির মূল্য 56 হলে 1 কেজির মূল্য কত? এই 56কে 4 দিয়ে ভাগ করবেন। ইয়েস, তাহলে 56 ডিভাইড বাই 4, 4 14 তে 56, বা 2 দুগুণী 4, 28 দুগুণী হচ্ছে 56, 14 দুগুণী 28, তাহলে 14 টাকা। তাহলে 1 কেজির বর্তমান মূল্য 14 টাকা। বর্তমান মূল্য মানে রিডিউসড রেট। তাহলে 1 কেজির বর্তমান মূল্য 14 টাকা, এটা হলো বর্তমান মূল্য, রিডিউসড রেট। এখন পূর্ব মূল্য বের করতে হবে না, ইনবক্সে কল দেয় রে। কেমন লাগে? আপনারা মনে হয় এটা এই অংশটা বুঝতে পারেননি, এই অংশটা মনে বুঝতে পারেননি। একজন কল মেরে দিছিল একজন, কেমন লাগে? আচ্ছা, এই অংশটা আমি বুঝাই দিচ্ছি যে তাহলে পূর্ব মূল্য 100 টাকা, 100%, তাহলে 20% দাম কমে গেলে বর্তমান মূল্য কি? 100% থেকে 20% বাদ দিলে 80%, তাহলে 80% হচ্ছে বর্তমান মূল্য। আর বর্তমান মূল্য হচ্ছে 14 টাকা। তাহলে 80 টাকা, 80% বর্তমান মূল্য, 14 টাকাও বর্তমান মূল্য। তাই আমরা 80% এর ভ্যালু লিখবো 14 টাকা। তাই 80% ইকুয়াল টু 14, 1% ইকুয়াল টু কত, 100% ইকুয়াল টু কত? এটা দিয়ে এটা কাটিয়ে দিলাম, 2 দিয়ে এটা কাটলে যাবে হচ্ছে 4 বার, 2 দিয়ে এটা কাটলে যাবে 7 বার, 2 দিয়ে এটা কাটলে 2 বার, 2 দিয়ে এটা কাটলে 5 বার, 5 সাথে 35 ডিভাইডেড বাই 2, তাহলে 35 ডিভাইড বাই 2 মানে 17.5। তাহলে 17.5
তার মানে 17.5 হচ্ছে পূর্ব মূল্য, মানে অরিজিনাল রেট। তাহলে অরিজিনাল রেট তার মানে 17.5 আগে থাকবে আর 14 টাকা পরে থাকবে, তার মানে 17.5 এবং 14, 17.5 এবং 14, ঠিক আছে? 14 এবং 17.5 না, 17.5 এবং 14 বুঝতে হবে। এটা তো বর্তমান মূল্য মানে রিডিউসড প্রাইস। এখানে আগে চাইছে কোনটা? দেখেন অরিজিনাল রেট কথাটা আগে লেখা আছে এবং রিডিউসড রেটটা পরে লেখা আছে, তার মানে অরিজিনাল রেট মানে পূর্ব মূল্য এটা আগে থাকবে, এটা পরে থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এটা গেল। এটা আমাদের কত নাম্বার ছিল? এটা ছিল হচ্ছে 142। আচ্ছা 141, 100, এবার 144-এ চলে যাব। 144-এ চলে যাব। দেখেন 144-এ কি বলছে? 144-এ বলছে অর্গানাইজার্স অফ এ ট্রেড ফেয়ার। ট্রেড ফেয়ার মানে বাণিজ্য মেলা। হ্যাঁ, দেখেন অর্গানাইজার মানে হচ্ছে অর্গানাইজার্স মানে হচ্ছে যারা মানে যেটা অর্গানাইজ করে, মানে কি কোনো কিছু আয়োজক। হ্যাঁ, অর্গানাইজার্স অফ এ ট্রেড ফেয়ার প্রজেক্ট। হ্যাঁ, কোনো একটা বাণিজ্য মেলার প্রজেক্টের যারা অর্গানাইজার বা আয়োজক আছে, প্রজেক্টেড মানে হচ্ছে ধারণা করা, বুঝছেন? প্রজেক্ট করা মানে ধারণা করা। হ্যাঁ, তো অর্গানাইজার বা আশা করা। হ্যাঁ, অর্গানাইজার্স অফ এ ট্রেড ফেয়ার প্রজেক্টেড অ্যান ইনক্রিজ অফ 20% ইন দ্য নাম্বার অফ ভিজিটর্স ওভার দ্য প্রিভিয়াস ইয়ার্স। মানে কি? মানে কোনো একটা বাণিজ্য মেলার যে আয়োজক তারা চিন্তা করতেছে, তারা ধারণা করলো বা আশা করলো যে প্রিভিয়াস ইয়ার মানে পূর্বের বছরে যে পরিমাণ ভিজিটর মানে হচ্ছে দর্শনার্থী আসছিল, এবার তার চেয়ে 20% দর্শনার্থী বেশি আসবে। খেয়াল করছেন বিষয়টা? অর্গানাইজার্স অফ এ ট্রেড ফেয়ার প্রজেক্টেড অ্যান ইনক্রিজ মানে বৃদ্ধি, চিন্তা করলো যে তারা চিন্তা করলো বা আশা করলো যে গতবার যে পরিমাণ ভিজিটর আসছিল এবার তার চেয়ে 20% বেশি আসবে, ঠিক আছে? বাট কিন্তু দ্য নাম্বার অফ ভিজিটর্স অ্যাকচুয়ালি ইনক্রিজ বাই 50%, কিন্তু প্রকৃতপক্ষে এই যে নাম্বার অফ ভিজিটর্স মানে হচ্ছে দর্শনার্থীর সংখ্যা 50% বেড়ে গেল। মানে পূর্বে যা আসছিল, পূর্বের বছর যা আসছিল তার চেয়ে 50% বেড়ে গেল। তারা চিন্তা করছিল 20% বাড়বে, মানে একটা ধারণা করছিল, কিন্তু তাদের এক্সপেকটেশনের বাইরে যায় 50% বেড়ে গেছে, বুঝছেন? এইবার বলছে বাই হোয়াট পার্সেন্টেজ ওয়াজ দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ ভিজিটর্স গ্রেটার দ্যান দ্য প্রজেক্টেড নাম্বার অফ ভিজিটর্স। এর মানে কি? এই যে হোয়াট পার্সেন্ট শব্দ মানে কি? হোয়াট পার্সেন্ট মানে বুঝে যাবেন যে কোনো কিছু কোনো একটা জিনিসের শতকরা বের করতে বলছে। এখন কার সাপেক্ষে কার শতকরা বের করতে বলছে আমরা এই জিনিসটা এখন দেখবো। হ্যাঁ, দেখেন বাই হোয়াট পার্সেন্টেজ ওয়াজ দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ ভিজিটর্স গ্রেটার দ্যান দ্য প্রজেক্টেড নাম্বার অফ ভিজিটর্স। প্রজেক্টেড নাম্বার মানে হচ্ছে কি? মানে যে পরিমাণ দর্শনার্থীর কথা, ভিজিটরের কথা সে চিন্তা করছিল তার চেয়ে অ্যাকচুয়াল নাম্বার অফ ভিজিটর্স কতজন বেশি আসছিল তার শতকরা চাইছে। তাহলে কিসের শতকরা চাইছে? যে পরিমাণ ভিজিটরের কথা তারা চিন্তা করছিল তার চেয়ে অ্যাকচুয়ালি কত বেশি আসছে, সেই কতজন বেশি আসছে সেই বেশির শতকরা চাইছে, বুঝতে হবে। তাই আমরা ধরে নিব, এদিকে তাকান, ধরে নিচ্ছি যে প্রিভিয়াস ইয়ার, এদিকে একটু তাকান প্লিজ। প্রিভিয়াস ইয়ারে 100 জন পর্যটক আসছিল, এদিকে তাকান। প্রিভিয়াস ইয়ারে 100 জন পর্যটক আসছিল, 100 জন বা দর্শনার্থী আসছিল। এই 100 জন দর্শনার্থীর মধ্যে আচ্ছা এবার প্রজেক্টেড কতজন, মানে এবার এখন এই ইয়ারে প্রজেক্টেড, একটু তাকান, প্রজেক্টেড ভিজিটর্স কত? এই যে 20% তারা প্রজেক্ট করলো, এই যে তারা প্রজেক্ট করতেছে যে 20% ভিজিটর্স বাড়বে। তার মানে আগে যদি 100 জন আসে, 100 জনের 20% মানে 20 জন, তাহলে প্রজেক্টেড ভিজিটর্স কত হবে? মানে এই বছর আবার বলছি প্রিভিয়াস ইয়ারে, ধরে নিলাম যে প্রিভিয়াস ইয়ারে 100 জন দর্শনার্থী আসছিল। কেন? কারণ এই যে 20% দর্শনার্থী যে বাড়বে এটা কার সাপেক্ষে? প্রিভিয়াস ইয়ারের সাপেক্ষে। তার মানে প্রিভিয়াস ইয়ারে দর্শনার্থী 100 জন আসছিল ধরে নিতে হবে। কারণ আমি কি বলছিলাম, যার সাপেক্ষে বর্ণনা দেওয়া থাকবে তাকে 100 ধরতে হবে, মনে আছে? ইয়েস, তার মানে এখানে দর্শনার্থীর সংখ্যা প্রিভিয়াস ইয়ারে 100 জন আসছিল আমি ধরে নিলাম। তাহলে এই বছর প্রজেক্টেড মানে আশা করতেছি যে আসবে কতজন? 20% বাড়বে। তাহলে 100 জনের 20% মানে 20। তাহলে এই বছরের প্রজেক্টেড দর্শনার্থী কত? 100-র সাথে 20 যোগ করলে 120 জন। 100 প্লাস 20 ইজ ইকুয়াল টু 120। কিন্তু অ্যাকচুয়ালি কতজন আসছে? যে অ্যাকচুয়াল কত? অ্যাকচুয়াল ভিজিটর্স কত? কিন্তু অ্যাকচুয়াল ভিজিটর্স তো বৃদ্ধি পেয়েছে 50%, কার চেয়ে? পূর্বের বছরের চেয়ে। তাহলে পূর্বের বছরে যদি 100 জন আসে, তাহলে অ্যাকচুয়ালি এবার আসছে 100-র 50% মানে 50 জন। তাহলে এবারকার অ্যাকচুয়াল ভিজিটর হচ্ছে 100 প্লাস 50, এই যে 100 প্লাস 50 ইজ ইকুয়াল টু 150 জন। আপনারা এইটুকু বুঝছেন? তার মানে তারা প্রজেক্ট করছিল যে 120 জন আসবে, কিন্তু চলে আইছে 150 জন। তাহলে কতজন বেশি আসছে? 150 থেকে 120 বাদ দেন, তাহলে ভিজিটর বেশি আসছে 150 মাইনাস 120, তার মানে 30 জন বেশি আসছে। কোশ্চেনে চাইছে কিসের শতকরা?
বলছে প্রজেক্টেড নাম্বার অফ ভিজিটরের তুলনায় কতজন অ্যাকচুয়ালি কতজন বেশি আসছে, এই যে দ্য পার্সেন্ট হোয়াট পার্সেন্টেজ ওয়াজ দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ ভিজিটর্স গ্রেটার দ্যান দ্য প্রজেক্টেড নাম্বার অফ ভিজিটর্স। মানে প্রজেক্টেড নাম্বার অফ ভিজিটরের চেয়ে অ্যাকচুয়াল নাম্বার অফ ভিজিটর কতজন বেশি আসছে সেই বেশির শতকরা চাইছে। তাহলে যার শতকরা চাই সেটা উপরে, তাহলে এখানে কিসের শতকরা চাইছে, কতজন ভিজিটর বেশি আসছে তার সেই বেশি শতকরা চাইছে, তার মানে ওই বেশি পর্যটক সংখ্যা উপরে যাবে, তার মানে 30 জন উপরে যাবে। এটা বের করতে বলছে কার সাপেক্ষে, প্রজেক্টেড নাম্বার অফ ভিজিটরস সাপেক্ষে। প্রজেক্টেড নাম্বার অফ ভিজিটর মানে 120 এর সাপেক্ষে, তাই 120 নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। কোনো কিছু শতকরা বের করার এই যে নিয়মটা, এটা যদি না জানেন তাহলে অঙ্ক করে আসা লাগবে না এগুলা, বুঝছেন? এটা কাটা, এই 3 দিয়ে 4 বার, এই 4 দিয়ে 25 বার, তাহলে উত্তর হচ্ছে 25%। আমার কথা কি বুঝছেন বলেন? 25%। আরে বাংলায় প্রশ্ন থাকবে না কেন? এগুলো ব্যাংকের প্রশ্ন আসছে, এই ব্যাংকের প্রশ্ন বাংলায় থাকবে কেন? এখন আপনি যদি এই দেখতেছেন না, বিবি মানে কি, বিবি মানে বউ না, বিবি মানে হচ্ছে বাংলাদেশ ব্যাংক। হ্যাঁ, তো বাংলাদেশ ব্যাংক অফিসারে ক্যাশে আসছে 2011 সালে, তো ব্যাংকের প্রশ্ন কি হয়, ইংরেজিতে হয়। আপনারা কি বুঝছেন, এই প্রশ্নটা বুঝছেন? এখন ইংরেজির দক্ষতা যদি কারো কম থাকে, ইংরেজির দক্ষতা বাড়াতে হবে, না তো। আর বাংলার প্রশ্ন তো আমরা অনেক সলভ করাচ্ছি, এর পাশাপাশি আমরা এগুলো সলভ করাচ্ছি আপনাদের দক্ষতা বাড়ানোর জন্য। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে যাব। এটা কি বোঝেন নাই? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো, না বুঝলে আমি আরেকবার ট্রাই করব। এবার বলছে বাই হোয়াট পার্সেন্টেজ ওয়াজ দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ ভিজিটর্স গ্রেটার দ্যান দ্য প্রজেক্টেড নাম্বার অফ ভিজিটর্স। মানে যে পরিমাণ ভিজিটর আমরা প্রজেক্ট করছিলাম তার তুলনায় শতকরা কতজন অ্যাকচুয়ালি বেশি আসছে। তাহলে অ্যাকচুয়ালি বেশি আসছে 30 জন, কার সাপেক্ষে, প্রজেক্টে। তার মানে কিসের শতকরা চাইছে, কতজন বেশি আসছে তার শতকরা চাইছে, যার শতকরা চাইবে সেটা উপরে। যেহেতু কতজন বেশি আসছে সেই বেশি শতকরা চাইছে, তাই এই বেশি সংখ্যাটা উপরে যাবে। কার সাপেক্ষে, প্রজেক্টেড নাম্বার অফ ভিজিটরের সাপেক্ষে, তাই প্রজেক্টেড নাম্বার অফ ভিজিটর নিচে যাবে, শতকরার জন্য 100 দিয়ে গুণ। নেক্সট, এবার কি বলছে দেখেন, the organizers of a fair projected 25% increase of the visitors this year over that of the last year. আচ্ছা, পূর্বের বছরের চেয়ে এই বছর তারা চিন্তা করলো যে 25% ভিজিটর কি আসবে, বেশি আসবে। But the actual overturn was 20% less than that of the last year. But actual overturn, কিন্তু আসলে প্রকৃতপক্ষে ঘটনা ঘটে গেছে যে গত বছর যা আসছিল তার চেয়ে 20% কম আইছে, তার মানে লস প্রজেক্ট। বলছে হোয়াট পার্সেন্ট অফ দ্য প্রজেক্টেড ভিজিটর্স অ্যাটেন্ডেড দ্য ফেয়ার। বুঝেন? কিন্তু এবারে বলছে হোয়াট পার্সেন্ট অফ দ্য প্রজেক্টেড ভিজিটর্স অ্যাটেন্ডেড দ্য ফেয়ার। আচ্ছা, তাহলে আমরা ধরে নিচ্ছি যে প্রিভিয়াস ইয়ারে এই যে 100 জন, এটা প্রিভিয়াস ইয়ারে 100 জন আসছিল। এখন এই বছর প্রজেক্ট করছে, এটা প্রিভিয়াস ইয়ার এই যে এবছর প্রজেক্ট করছে কতজন, আশা করছে কতজন, আশা করছে যে 25% বেশি হবে পূর্বের বছরের চেয়ে। তাহলে পূর্বের বছর 100 জন আসলে এবার আসার কথা ছিল 100 সাথে 25 যোগ করলে 125 জন, তার মানে আসার কথা ছিল 125 জন। কিন্তু অ্যাকচুয়াল ওভারটার্ন মানে অ্যাকচুয়ালি আসছে কতজন, 20% কম এসে গেছে। তাহলে 100 থেকে 20 জন বাদ দেন, তার মানে অ্যাকচুয়াল আসছে কি, 100 থেকে 20 বাদ দিলে 80 জন আসছে। এখন কোশ্চেনে বলছে হোয়াট পার্সেন্ট অফ দ্য প্রজেক্টেড ভিজিটর্স অ্যাটেন্ডেড দ্য ফেয়ার। তবে কতজন অ্যাটেন্ড করছে, যে পরিমাণ প্রজেক্ট করছিলাম তার তুলনায় কতজন অ্যাটেন্ড করছে, বুঝেন? হোয়াট পার্সেন্টেজ অফ দ্য প্রজেক্টেড ভিজিটর্স অ্যাটেন্ডেড দ্য ফেয়ার মানে কি, মানে প্রজেক্টেড করছিলাম যতজন, সেই কয়জনের মধ্যে কতজন অ্যাটেন্ড করছে সেইটার পার্সেন্টেজ চাইছে। এবার কিন্তু এটা পার্সেন্টেজ চাইনি যে পরিমাণ প্রজেক্ট করছিলাম তার তুলনায় শতকরা কতজন কম আসছে, এই কমের পার্সেন্টেজ চাইনি। এবার পার্সেন্টেজ চাইছে যে পরিমাণ প্রজেক্ট করছিলাম সেই প্রজেক্টেড ভিজিটরের তুলনায় কতজন অ্যাটেন্ড করছে। তাহলে বলেন, প্রজেক্টেড ছিল 125 জন, অ্যাটেন্ড করছে 80 জন, তার মানে কিসের শতকরা চাইছে, এই যে অ্যাটেন্ড করছে যে কয়জন তার শতকরা চাইছে, তার মানে এই 80 শতকরা চাইছে। তাহলে যার শতকরা চাইবে সেটা উপরে, তাহলে এখানে কিসের শতকরা চাইছে, হোয়াট পার্সেন্টেজ অফ দ্য প্রজেক্টেড ভিজিটর্স অ্যাটেন্ডেড দ্য ফেয়ার। তার মানে এই প্রজেক্টেড ভিজিটরের মানে 125 জনের কতজন আসছে তার শতকরা। তাহলে 125 জন আশা করছিল, আসছে 80 জন,
তাহলে ওই 80 জনের শতকরা চাইছে, তাই 80 জন উপরে কার সাপেক্ষে? এই প্রজেক্টেড ভিজিটরের সাপেক্ষে, মানে 125 সাপেক্ষে শতকরার জন্য 100 দিয়ে গুণ। বোঝা যাচ্ছে? 25 দিয়ে কাটেন, 5 25 125, 4 25 100, এই 5 16তে 80, এই 16 আর 4 গুণ করলে 64%, তাহলে 64% হচ্ছে, তার মানে যা আশা করছিল তার 64% আসছে। এবার কি বুঝছেন? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো। আগের অঙ্কে কিন্তু বলছিল যে প্রজেক্টেড ভিজিটরের চেয়ে কতজন বেশি আসছে তার শতকরা চাইছে, আর এবার চাইছে প্রজেক্টেড ভিজিটরের সাপেক্ষে কতজন আসছে অ্যাটেন্ড করছে তার শতকরা চাইছে। ক্লিয়ার? আর এখানে যদি বলতো যে প্রজেক্টেড ভিজিটরের চেয়ে শতকরা কতজন কম আসছে, তখন আমরা 125 থেকে 80 বিয়োগ করে ওই 45 জনের শতকরা বের করতাম এটার সাপেক্ষে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 144 45 গেল। আচ্ছা, এবার আমরা চলে যাবো 146 146। 146 এ কি বলছে দেখেন। 146 এ বলছে So 146 147 148 এই তিনটা পরে করে দিব। হ্যাঁ, 146 147 148 এই তিনটা আমি পরে করে দিচ্ছি। ঠিক আছে, পরে করে দিচ্ছি। আমি 149 থেকে যাচ্ছি। 149 দেখেন, 149 দেখেন। আচ্ছা, 149 এ বলছে ইন এ বক্স দেয়ার আর 60 মোর ব্ল্যাক মার্বেলস দেন রেড মার্বেলস, মানে কোন একটা বক্সের মধ্যে কিছু কালো মার্বেল আছে এবং কিছু রেড মার্বেল আছে, এবং বলে দিচ্ছে দেয়ার আর 60 মোর ব্ল্যাক মার্বেল, মানে দেন রেড মার্বেল, মানে রেড মার্বেলের তুলনায় 60টা ব্ল্যাক মার্বেল বেশি আছে। ওকে, ফাইন। ইফ দ্য নাম্বার অফ রেড মার্বেলস ইজ 40% অফ দ্য টোটাল নাম্বার অফ মার্বেলস, মানে হচ্ছে মানে ওর মধ্যে যতগুলো বাক্সের মধ্যে যতগুলো মার্বেল আছে সবগুলো মার্বেলের মধ্যে 40% মার্বেল হচ্ছে রেড। হ্যাঁ, হাউ মেনি মার্বেলস আর দেয়ার ইন দ্য বক্স, হাউ মেনি মার্বেলস আর দেয়ার ইন দ্য বক্স। আচ্ছা, তার মানে বক্সের মধ্যে সব মিলাই কত মার্বেল আছে। আচ্ছা, সবাই একটু তাকান। আচ্ছা, আমি ধরে নিচ্ছি এর এই একটা বাক্সের মধ্যে এই ধরেন 100% মার্বেল আছে, 100টা মার্বেল আছে। এই 100টা মার্বেলের মধ্যে কিছু মার্বেল হচ্ছে ব্ল্যাক এন্ড কিছু মার্বেল হচ্ছে রেড, মানে এই বাক্সের মধ্যে রেড এবং ব্ল্যাক ছাড়া অন্য কোনো মার্বেল নাই, থাকলে বলা থাকতো। ঠিক আছে, তাইলে আমাকে কি বলছে, ইফ দ্য নাম্বার অফ রেড মার্বেলস ইজ 40% অফ দ্য টোটাল নাম্বার অফ মার্বেলস, মানে এর মধ্যে যে টোটাল মার্বেল আছে তার মধ্যে 40% হচ্ছে রেড মার্বেল। তাহলে তুমি ধরে নিচ্ছি যে টোটাল মার্বেলের সংখ্যা হচ্ছে 100, তাইলে রেড মার্বেলের সংখ্যা কত হবে? এই 100-র 40%, 140% মানে 40টা। তাহলে বাকিগুলো কি? বাকিগুলো হচ্ছে ব্ল্যাক। তাহলে ব্ল্যাক কতটা হবে? এই টোটাল 100 থেকে এই 40টা রেড বাদ দেন, তাহলে ব্ল্যাকের সংখ্যা 100 - 40 মানে হচ্ছে 100 - 40 ইজ ইকুয়াল টু 60। তার মানে ব্ল্যাক মার্বেলের সংখ্যা 60। এটুকু বুঝছেন কিনা বলেন। এখন কোশ্চেনে বলছে ইন এ বক্স দেয়ার আর 60 মোর ব্ল্যাক মার্বেলস দেন দ্য রেড মার্বেলস। আচ্ছা, এখন আমি একটা কাজ করি, এখানে একটু এইভাবে ধরি। দেখেন, ধরে নিচ্ছি যে এখানে এই 100, দেখেন এই 100 ধরে নিচ্ছি যে এর মধ্যে মোট মার্বেলের সংখ্যা 100%, ধরে করলে আপনার মানে বুঝতে সুবিধা হবে। তার মধ্যে 40% আছে রেড মার্বেল, তাহলে রেড মার্বেল ইকুয়াল টু 40%। তাহলে বাকি মার্বেল কি? এর মধ্যে যেহেতু দুই ধরনের মার্বেল আছে, তাহলে 40% রেড হলে বাকি 60% কি হবে? বাকি 60% ব্ল্যাক মার্বেল। কোশ্চেনে বলছে দেয়ার আর 60 মোর ব্ল্যাক মার্বেলস দেন দ্য রেড মার্বেলস, তার মানে এই যে 60 এটা কি? এটা হচ্ছে ব্ল্যাক মার্বেল এবং রেড মার্বেলের পার্থক্য। দেখেন, এটা বলছে ইন এ বক্স দেয়ার আর 60 মোর ব্ল্যাক মার্বেলস দেন রেড মার্বেলস, তার মানে এই 60 হচ্ছে ব্ল্যাক মার্বেল আর রেড মার্বেলের পার্থক্য। বুঝছেন? তার মানে ব্ল্যাক মার্বেল মাইনাস রেড মার্বেল, এই সংখ্যাটা হচ্ছে 60। এই 60 কি ব্ল্যাক মার্বেল এবং রেড মার্বেলের পার্থক্যের অ্যাকচুয়াল সংখ্যা। আর ব্ল্যাক মার্বেলের পার্সেন্টেজ 60 আর রেড মার্বেলের পার্সেন্টেজ 40। তাহলে আমি কি বলতে পারি না ব্ল্যাক মার্বেল এবং রেড মার্বেলের শতকরা পার্থক্য কত? এই যে 60% মাইনাস 40% ইজ ইকুয়াল টু কি? 20%। এই 20% কি? এই 20% হচ্ছে ব্ল্যাক মার্বেল আর রেড মার্বেলের পার্থক্য, শতকরায় পার্থক্য। আর এই 60 কি? এই 60 হচ্ছে ব্ল্যাক মার্বেল আর রেড মার্বেলের অ্যাকচুয়াল পার্থক্য। তার মানে এই 20% হচ্ছে এই 60টাকে বোঝাচ্ছে। বুঝছেন? তাই এই 20% ইজ ইকুয়াল টু 60, 1% ইজ ইকুয়াল টু 60 ডিভাইডেড বাই 20,
অঙ্কে বলছে হাউ মেনি মার্বেলস আর দেয়ার ইন দ্য বক্স, মানে বক্সের মধ্যে মোট কতগুলো মার্বেল আছে, মোট মার্বেল মানে 100%, তাই আমরা 100% ভ্যালু বের করবো। তাহলে 100% ইজ ইকুয়াল টু 60 ডিভাইডেড বাই 20 ইন্টু হচ্ছে 100। এই 20 দিয়ে 60 যাবে হচ্ছে 3 বার, এই 3 আর 100 গুণ করলে 300, তার মানে 100% ভ্যালু আসছে 300, তার মানে ওর মধ্যে 300টা মার্বেল আছে। খুবই সিম্পল, ঠিক আছে, খুবই সিম্পল। মনে করুন যে 100% মার্বেল আছে, তার মধ্যে বলে দিচ্ছে 40% রেড, তাহলে ওর মধ্যে যেহেতু ব্ল্যাক আর রেড ছাড়া কিছু নাই, তাহলে 40% রেড হলে বাকি 60% ব্ল্যাক। তাহলে ব্ল্যাক আর রেডের পার্থক্য কত? 60% মাইনাস 40% মানে 20% হচ্ছে ব্ল্যাক আর রেডের পার্থক্য। আর কোশ্চেনে বলা আছে ব্ল্যাক আর রেডের পার্থক্য 60। ওই যে দেয়ার আর 60 মোর ব্ল্যাক মার্বেলস দ্যান রেড মার্বেলস, তার মানে ব্ল্যাক মার্বেল আর রেড মার্বেলের পার্থক্য 60। আর এটা হচ্ছে ব্ল্যাক মার্বেল আর রেড মার্বেলের পার্থক্য পার্সেন্টেজ, তাহলে এটা হচ্ছে ব্ল্যাক রেডের পার্থক্য শতকরায়, আর এটা হচ্ছে পার্থক্য অ্যাকচুয়াল। তাহলে এটাও পার্থক্য, এটাও পার্থক্য, এই দুটো সমান, তাই 20% ইজ ইকুয়াল টু 60। সেখান থেকে মোট মার্বেল মানে 100% বের করতে হবে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, দেখেন কি বলছে। ইন এ বক্স কন্টেইনস 200 মার্বেলস, একটা বক্সের মধ্যে 200টা মার্বেল আছে, অফ হুইচ 15% আর ব্ল্যাক, যার মধ্যে যেগুলোর মধ্যে 15% হচ্ছে ব্ল্যাক, এন্ড দ্য রেস্ট আর রেড, এবং বাকিগুলা, রেস্ট মানে হচ্ছে বাকিগুলা, এবং অবশিষ্টগুলা কি রেড, তার মানে এর মধ্যে ব্ল্যাক আর রেড ছাড়া কিছু নাই। ইফ 100 মার্বেলস কম্প্রাইজিং অফ ব্ল্যাক অ্যান্ড রেড আর অ্যাডেড টু দ্য বক্স, তার মানে হচ্ছে যদি 100টা মার্বেল কম্প্রাইজিং অফ ব্ল্যাক অ্যান্ড রেড, মানে ওই 100টা মার্বেল আবার ব্ল্যাক এবং রেডের, মানে ওই 100টা মার্বেলের মধ্যে কি আছে, ব্ল্যাক আর রেড আছে, আর অ্যাডেড টু দ্য বক্স মানে ওই বক্সের সাথে ওই বক্সের মধ্যে আরো 100টা মার্বেল যুক্ত করা হলো, যে মার্বেলগুলা ব্ল্যাক এবং রেডের সমন্বয়ে গঠিত। কম্প্রাইজিং অফ ব্ল্যাক অ্যান্ড রেড মানে নতুন করে 100টা মার্বেল যুক্ত করা হলো বক্সের মধ্যে, যেগুলো ব্ল্যাক এবং রেড, মানে কিছু ব্ল্যাক কিছু রেড, বুঝছেন। যদি 100টা মার্বেল ওই বক্সের মধ্যে যুক্ত করা হয়, যেগুলোর মধ্যে কিছু কালো কিছু হচ্ছে লাল, হ্যাঁ, how many of them should be black so that the ratio of black to red marbles in the box become 1:5? এর মানে কি জানেন? এর মানে হচ্ছে এই যে 100টা মার্বেল যে যুক্ত করলাম না, তার মধ্যে কতগুলো, how many of them মানে তাদের মধ্যে কতগুলো, মানে 100টার মধ্যে কতগুলো should be black মানে কালো হবে so that যাতে the ratio of black to red, যাতে ratio of black to red মানে ব্ল্যাক এবং রেডের অনুপাতটা কত হয়ে যায়, 1:5 হয়ে যায়। তার মানে কোন একটা বক্সের মধ্যে 200টা মার্বেল আছে, যার মধ্যে 15% ব্ল্যাক, বাকিগুলা রেড। এবার নতুন করে 100টা মার্বেল যুক্ত করা হলো, 100টা মানে ব্ল্যাক এবং রেড মার্বেল মিলে 100টা মার্বেল যুক্ত করা হলো বক্সের মধ্যে। বলছে ওই যে 100টা মার্বেল যুক্ত করলাম তার মধ্যে কতগুলো মার্বেল ব্ল্যাক হবে, হ্যাঁ, যাতে মানে 100টা মার্বেল যুক্ত করার পরে ব্ল্যাক মার্বেল এবং রেড মার্বেলের অনুপাত 1:5 হয়ে যায়। ক্লিয়ার? তাইলে 100টা মার্বেল যুক্ত করার আগে এই যে মোট যে 200 মার্বেল ছিল, এই 200টা মার্বেলের মধ্যে কতটা ব্ল্যাক ছিল কতটা রেড ছিল সেটা বের করে ফেলি। ইয়েস, এই যে দেখেন 200টা মার্বেল, এই 200 মার্বেলের মধ্যে ব্ল্যাক কতটা ছিল, এই যে ব্ল্যাক ছিল 15%, তাহলে 200 15%, তাহলে 200 15% মানে 15/100, এই দুইটা শূন্য কাটা 15 দুগুণে 30টা, তার মানে 30টা মার্বেল ছিল কি ব্ল্যাক, তাহলে বাকিটা ছিল রেড। তাহলে রেড কতটা ছিল বলেন আপনি? এই 200 থেকে 30টা বাদ দিলে 200 - 30 মানে 170টা রেড ছিল। ক্লিয়ার? ব্যাস, তাহলে এই যে 200 প্রথমে যে 200টা মার্বেল ছিল তার মধ্যে কতটা ব্ল্যাক ছিল কতটা রেড ছিল সেটা বের করে ফেলছে। ক্লিয়ার? ইফ 100 মার্বেলস কম্প্রাইজিং অফ ব্ল্যাক অ্যান্ড রেড আর টু বি অ্যাডেড, মানে নতুন করে 100টা মার্বেল যুক্ত করা হলো, তাহলে টোটাল মার্বেল এখন কত বলেন? টোটাল মার্বেল কত বলেন? আগের 200 আর নতুন করে যুক্ত করছি 100, তাহলে বর্তমান টোটাল মার্বেল হচ্ছে 200 প্লাস 100 ইজ ইকুয়াল টু 300। এই যে নতুন করে 300 মার্বেল যুক্ত করছেন, হ্যাঁ, এই 300 মার্বেল যুক্ত করা, সরি নতুন করে 100 মার্বেল যুক্ত করছেন, এতে মোট মার্বেল আগে ছিল 200 আর 100 যুক্ত করছি, তাহলে মোট মার্বেল হয়ে গেছে 300। বলছে যে এই যে নতুন করে যে 100 মার্বেল যুক্ত করলাম, এই 100 মার্বেলের মধ্যে কতগুলো মার্বেল, এই 100 মার্বেলের মধ্যে কতগুলো মার্বেল কি হবে, কতগুলো মার্বেল ব্ল্যাক হবে, যাতে এই নতুনগুলো যুক্ত করার পরে মোট অনুপাতটা মানে এই 200 আর নতুন 100 মিলে যে 300 হলো, এই 300টা মার্বেলের মধ্যে ব্ল্যাক আর রেডের অনুপাত 1:5 হবে। তার মানে 100টা মার্বেল যুক্ত করার পর, খেয়াল করেন, 100টা মার্বেল যুক্ত করার পর ওই বাক্সের মধ্যে মানে আগে 200 ছিল আর 100টা যুক্ত করার পরে ব্ল্যাক ইস টু রেড, এই যে ব্ল্যাক ইস টু রেড হয়ে গেছে 1:5। এটুকু কি বুঝছেন? এই যে 1:5 অনুপাতে ব্ল্যাক এবং রেড মার্বেল আছে,
এই 1:5 অনুপাতে কতগুলো মার্বেল আছে? এই 300টা মার্বেল আছে। কারণ আগে 200 ছিল, পরে 100 যুক্ত করার পরে মানে মোট 300 হয়েছে, আর সেই ক্ষেত্রে যায় অনুপাত হচ্ছে 1:5। এবার আপনারা আমাকে বলেন তাহলে এখানে ব্ল্যাক মার্বেলের পরিমাণ কত বের করবেন কিভাবে? যারটা বের করতে হয় সেই অনুপাত উপরে যায়, তাহলে ব্ল্যাক মার্বেলের পরিমাণ বের করবেন, তাহলে ব্ল্যাক মার্বেল হচ্ছে অনুপাতে 1, তাহলে ও 1 যাবে উপরে, আর নিচে কি অনুপাতের রাশিগুলোর যোগফল, এই 1 আর 5, এই যে 1 আর 5 যোগ করলে 6 ইনটু এই ব্ল্যাক আর রেড মিলে মোট মার্বেল কত? 300টা। এই 6 দিয়ে 30 কে যাবে 5 বার, আর একটা 0 50, তার মানে ব্ল্যাক মার্বেলের সংখ্যা 50টা। এটা বুঝছেন কিনা বলেন? তার মানে 100টা মার্বেল যুক্ত করার পরে আগের 200 আর নতুন করে 100 যুক্ত করার পরে যে মোট 300 মার্বেল হয়েছে, এই 300 মার্বেলের মধ্যে এদিকে তাকান, এই 300 মার্বেলের মধ্যে ব্ল্যাক মার্বেল 50টা, এই 300 মার্বেলের মধ্যে ব্ল্যাক মার্বেল 50টা। তাহলে আপনারা আমাকে বলেন, আর আগে যে 200 ছিল তার মধ্যে ব্ল্যাক মার্বেল ছিল 30টা, তাহলে নতুন করে ব্ল্যাক মার্বেল আপনি কয়টা ঢুকাইছেন? তাহলে আগে ছিল ব্ল্যাক মার্বেল 30টা, এখন হয়ে গেছে 50টা, তাহলে নতুন করে যুক্ত হয়েছে কয়টা? এই 50 থেকে 30 বাদ দেন, তাহলে নতুন করে ব্ল্যাক মার্বেল যুক্ত হয়েছে 50 মাইনাস 30, তার মানে 20টা। তার মানে ওই যে নতুন করে যে 100টা মার্বেল যুক্ত করছিলাম, এই যে নতুন করে ব্ল্যাক মার্বেল 30 থেকে 50টা হয়ে গেছে, এটা কি এমনি হয়েছে? না, ওই যে নতুন করে 100টা মার্বেল যুক্ত করছিলাম না, ওর মধ্যে কিছু ব্ল্যাক ছিল না, সেই ব্ল্যাকগুলোর জন্য এই 30টা থেকে 50টা হয়ে গেছে। তার মানে এটাই চাইছে যে এই যে 100টা মার্বেল যুক্ত করছি এর মধ্যে কতগুলো ব্ল্যাক মার্বেল ছিল, যার ফলে টোটাল অনুপাতটা 1:5 হয়ে গেছে। তাহলে উত্তর হচ্ছে 20টা। আপনারা কি বুঝছেন? 50টা না, 50টা না। এবার বোঝার চেষ্টা করেন কোশ্চেনে। শোনেন, এখানে আমরা তাহলে শোনেন, পূর্বে ব্ল্যাক মার্বেলের সংখ্যা ছিল 30টা, আর এই 100টা মার্বেল যুক্ত করার পরে ব্ল্যাক মার্বেলের সংখ্যা কয়টা, এটা বের করতে পারলেই তো আমরা বুঝে যাবো যে নতুন করে ব্ল্যাক মার্বেল কয়টা ঢুকছে। কোশ্চেনে তো বলেনি যে 100টা যুক্ত করার পরে মোট ব্ল্যাক মার্বেলের সংখ্যা কত, তাহলে উত্তর হতো 50টা। বলছে যে 100টা মার্বেল যে যুক্ত করলাম এর মধ্যে কতগুলো ব্ল্যাক মার্বেল ছিল, তাহলে আগে এই 200টার মধ্যে তো 30টা ছিলই, তাহলে এই 100টা যুক্ত করার পরে ব্ল্যাক মার্বেলের সংখ্যা 30 থেকে 50টা হয়ে গেছে। তাহলে নতুন করে যুক্ত হয়েছে কয়টা? এই 50 থেকে 30 বাদ দিলে 20টা, ওই 20টাই আসলে এই 100-র মধ্যে ছিল। বুঝছেন কি ব্যাপারটা? বুঝতে হবে। হ্যাঁ, এগুলা কিন্তু আপনার, আমি আবার বলছি, এগুলা কিন্তু মানে গতানুগতিক প্রশ্ন না, এগুলো আপনাকে একটু মানে মাথা খাটাই করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা গেল কত? 150। 150 এর পরে আমরা চলে যাব হচ্ছে 151 নম্বর প্রশ্নে। 151 দেখেন, নম্বর প্রশ্নে কি বলছে? 151 নম্বর প্রশ্নে বলছে, দ্য পপুলেশন অফ এ ভিলেজ ডিক্রিজেস এট এ রেট অফ 20% পার অ্যানাম। পার অ্যানাম মানে প্রতি বছর, হ্যাঁ, বার্ষিক। তার মানে কোন একটা গ্রামের জনসংখ্যা প্রতি বছর 20% করে হ্রাস পায়। ইফ ইটস পপুলেশন 2 years ago ওয়াজ 10,000, মানে 2 বছর আগে যদি তাদের জনসংখ্যা 10,000 থাকে, তাহলে দ্য প্রেজেন্ট পপুলেশন ইজ। আচ্ছা, তার মানে জিনিসটা কি এরকম না? ব্যাপারটা এরকম, দেখেন যে 2 বছর আগে কোন একটা গ্রামের জনসংখ্যা 10,000 ছিল এবং প্রতি বছর 20% করে হ্রাস পায়। প্রতি বছর 20% করে হ্রাস পেলে মানে 2 বছর, তাহলে বর্তমানে জনসংখ্যা কত? তাহলে আমরা কি এইভাবে বলতে পারি না যে কোন একটা জিনিসের ফাইনাল ইনিশিয়াল ভ্যালু, এদিকে তাকান, এই যে ইনিশিয়াল ভ্যালু ছিল হচ্ছে 10,000, এবার 2 বছরে প্রতি বছর 20% করে কমছে, তাহলে প্রথম বছর 20% কমছে, তারপরে বছর 20% কমছে, কমার পরে ফাইনাল ভ্যালু কত হয়েছে সেটা চাইছে। তার মানে ইনিশিয়াল ভ্যালু 10,000 আছে, ফাইনাল ভ্যালু বের করতে বলছে। অঙ্ক পরেই বুঝতে হবে। তাহলে আমরা কি জানি? ইনিশিয়াল ভ্যালু, তাহলে ফাইনাল ভ্যালু ইকুয়াল টু কি? ইনিশিয়াল ভ্যালু ইনটু কি হবে? 20% করে কমছে, তাহলে 20% করে যদি কমে 100 থেকে 20 বাদ দিলে 80%। এরকম কয় বছর? 2 বছর, তাহলে একবার 80%, পরের বছর আবার 100 থেকে 20 বাদ দিয়ে আবার 80%। বোঝা যাচ্ছে? এগুলা কিন্তু করছি আগে, এই জন্য কিন্তু আমি কোনো ব্যাখ্যা দিচ্ছি না, কারণ এগুলো আমরা অলরেডি করে ফেলছি। এই ফাইনাল ভ্যালু বের করতে হবে। ইনিশিয়াল ভ্যালু আছে 10,000, এই 80% মানে 80/100, এই 80% মানে 80/100। এই শূন্য, 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 8 8 64, তার সাথে 2টা শূন্য, তাহলে 64, 2টা শূন্য মানে 6,400। দেখছেন ওই ইনিশিয়াল ভ্যালু আর ফাইনাল ভ্যালু দিয়ে এই যে এই সূত্রটা কতটা গুরুত্বপূর্ণ। এই সূত্র দিয়ে যে কত অঙ্ক সলভ করা যাবে, এক লাইনে অঙ্ক সলভ করে ফেলবো আমরা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন। এটা ছিল 151। 151 পর হচ্ছে 152 নম্বর প্রশ্ন। দেখেন 152 তে কি বলছে? বলছে করিম রিসিভস এ 10% রাইজ ইচ মান্থ ফর 3 consecutive months if his salary after the 3 months rises to 13,310, what was his starting salary? তার মানে করিম একজন লোক, সে কি করছে?
তার ইনকাম প্রতি মাসে 10% করে বাড়ছে, এরকম 3 মাস পর পর বাড়ছে। কনজিকিউটিভ মানে হচ্ছে পর পর 3 মাস। তাহলে প্রতি মাসে 10% করে বাড়ে। এই যে রিসিভস এ 10% রাইজ, রাইজ মানে বৃদ্ধি, ইচ মান্থ ফর 3 কনজিকিউটিভ মান্থস, মানে হচ্ছে করিমের ইনকাম 3 মাসে পর পর 3 মাসে 10% করে বাড়লো। এতে তার স্যালারি, এতে আফটার দ্য 3 মান্থস, আফটার দ্য 3 মান্থস তার স্যালারি হয়ে গেছে 13,310। তাহলে তার স্টার্টিং স্যালারি কত ছিল? তাহলে স্টার্টিং স্যালারি মানে ইনিশিয়াল ভ্যালু, ইনিশিয়াল স্যালারি। তাহলে ইনিশিয়াল স্যালারি বের করতে বলছে, আর 3 মাসে 10% করে বেড়ে বেড়ে তার ফাইনাল স্যালারি হচ্ছে এটা। তাহলে ফাইনাল স্যালারি দেওয়া আছে, ইনিশিয়াল স্যালারি বের করতে বলছে। তাহলে আমরা সূত্র কি জানি? এই যে ফাইনাল স্যালারি, ফাইনাল স্যালারি ইজ ইকুয়াল টু ইনিশিয়াল স্যালারি ইনটু কয় পার্সেন্ট বাড়ছে? 10%। 10% বাড়লে 100 সাথে 10 যোগ হবে, তার মানে 110%। এরকম কয়বার? 3 বার। ঠিক আছে, এই ফাইনাল স্যালারির মান 13,000, 13,310 ইজ ইকুয়াল টু ইনিশিয়াল স্যালারি বের করব ইনটু 110% মানে 110/100, 110/100 ইনটু 110 ডিভাইডেড বাই 100। এই 0 0 কাটা, এই 0 0 কাটা, এই 0 এই 0 কাটা। আচ্ছা দেখেন, এবার তাকান, এটা রেখে দিব, বাকিগুলো সব এই পাশে পার করে দিব। এই 13,310, হ্যাঁ, এইটার সাথে এই যে 100 আর এই যে 10, এগুলো গুণ হবে, এটা নিচে আছে, এই পাশে এসে গুণ হবে। তাহলে 100 গুণ 10, ঠিক আছে। আর এই যে 11 11 11, 3টা 11 এই পাশে এসে ভাগ হবে, ওই পাশে উপরে ছিল, এই পাশে এসে ভাগ হবে। এইটাই হলো ইনিশিয়াল স্যালারি। আপনি শিওর থাকেন এটা 11 দিয়ে কাটা যাবে, কারণ অপশনে কোনো ফ্র্যাকশন মান নাই। দেখেন 11 দিয়ে কাটেন, 13-র মধ্যে 11 যাবে একবার, থাকলো 2, 2 এর পরে 3, 23, 11 দুগুণী 22, থাকলো 1, 1 এর পরে 1, 11, 11 কে 11, হ্যাঁ, আর এই যে 0। ওকে, এবার 11 দিয়ে কাটেন, 121 দিয়ে, 121 কে 11 দিয়ে যাবে 11 বার, আর একটা 0, ব্যাস। এবার 11 দিয়ে 11-র মধ্যে একবার, আর একটা 0, শেষ। এবার 10, 100 আর 10 গুণ করতে হবে, তাহলে এই 1 1 1, 3টা 1 গুণ করলে হবে 1, এখানে একটা 0, 2টা 0, 3টা 0 আর একটা 4টা 0, তাহলে 1টা 2টা 3টা 4টা। এটা হচ্ছে ইনিশিয়াল স্যালারি, তার মানে তার ইনিশিয়াল স্যালারি ছিল 10,000। ইনিশিয়াল স্যালারি কত ছিল? 10,000। ক্লিয়ার? ওকে, 152। 152 পরে আমরা সলভ করব হচ্ছে 153 নম্বর প্রশ্ন। 153 দেখেন, কি বলছে? The population of a country doubled every 10 years from 1980 to 2010. What was the percentage increase in population during the period? আচ্ছা, মানে হচ্ছে কোন একটা দেশের জনসংখ্যা ডাবলড এভরি 10 ইয়ার্স, মানে এভরি 10 ইয়ার্স মানে প্রতি 10 বছরে। এই যে এভরি 10 ইয়ার্স মানে প্রতি 10 বছরে কি হয়? ডাবল হয়ে যায়, মানে দ্বিগুণ হয়ে যায়। কোন একটা দেশের জনসংখ্যা প্রতি 10 বছরে ডাবল হয়েছিল ফ্রম 1980 টু 2010, মানে 1980 থেকে 2010 সালের মধ্যে কোন একটা দেশের জনসংখ্যা প্রতি 10 বছরে ডাবল হয়েছে। তাহলে 1980 থেকে 1990 ডাবল হয়েছে, আবার 1990 থেকে 2000 ডাবল হয়েছে, আবার 2000 থেকে 2010 আবার ডাবল হয়েছে। বলছে হোয়াট ওয়াজ দ্য পার্সেন্ট ইনক্রিজ ইন দ্য পপুলেশন ডিউরিং দ্য পিরিয়ড, মানে এই যে পিরিয়ড 1980 থেকে 2010, এই পিরিয়ডের মধ্যে জনসংখ্যা শতকরা কত বাড়ছে সেটা বের করতে বলছে। তাহলে শুরু হয়েছিল কত সাল থেকে? 1980 সাল থেকে। আমি ধরে নিচ্ছি, ধরি 1980 সালে জনসংখ্যা ছিল হচ্ছে 100 জন, ধরে নিচ্ছি। আপনি 1 জনে ধরতে পারেন, কোনো সমস্যা নেই, 100 জন। এবার কি হয়েছে? প্রতি 10 বছরে ডাবল হয়েছে, মানে যা থাকবে তার ডাবল হয়ে যাবে। তাহলে 1980-র সাথে যদি আমি 10 বছর যুক্ত করি, তাহলে কত হবে? 1990 হবে না? এই 1990 সালে জনসংখ্যা কি হয়ে যাবে? 100 ডাবল 200 জন হয়ে যাবে, ডাবল হয়ে যাবে, যা থাকবে তার ডাবল। এবার এই 1990 সাথে আবার 10 বছর যোগ করবো, কারণ প্রতি 10 বছরে এই ঘটনা ঘটছে। 1990 সাথে 10 যোগ করলে 2000 সাল, 2000 সালে জনসংখ্যা ডাবল হয়ে যাবে। কার ডাবল? এই 100 ডাবল না, এই 200 ডাবল, মানে যা থাকবে তার ডাবল হয়ে যাবে। 200 ডাবল হয়ে যাবে 400 জন। এই 2000-এর সাথে আবার 10 যোগ করলে 2010-এ চলে আসবো, আমাকে কিন্তু 2010 পর্যন্ত যেতে হবে। হ্যাঁ, তাহলে এই 2010-এ জনসংখ্যা আবার ডাবল হবে, 400 ডাবল হয়ে যাবে 800 জন। ইয়েস, তার মানে 1980 সালে জনসংখ্যা ছিল 100, আর 2010 সালে জনসংখ্যা হচ্ছে 800 জন। তাহলে জনসংখ্যা এই পিরিয়ডের মধ্যে, মানে 1980 থেকে 2010-এর মধ্যে, এই পিরিয়ডের মধ্যে জনসংখ্যা কত বাড়ছে? এই 800 থেকে 700, 100 বাদ দেন, তাহলে জনসংখ্যা বৃদ্ধি। 800 মাইনাস 100 ইজ ইকুয়াল টু 700 জন। কিন্তু কোশ্চেনে কি চাইছে? এই পিরিয়ডের মধ্যে জনসংখ্যা শতকরা কত বাড়ছে। তাহলে কিসের শতকরা চাইছে? জনসংখ্যা বৃদ্ধির শতকরা। যার শতকরা চাইবে সেটা উপরে, যেহেতু জনসংখ্যা বৃদ্ধির শতকরা চাইছে তাই জনসংখ্যা বৃদ্ধিটা উপরে যাবে। জনসংখ্যা বৃদ্ধি মানে 700 জন উপরে।
আর এই বৃদ্ধি বলেন হ্রাস বলেন এটা বের করতে হয় সবসময় পূর্বের সাপেক্ষে। পূর্ব মানে যে শুরু, মানে ওই যে 1980 মানে এই 100 জনের সাপেক্ষে, তাই 100 যাবে নিচে, শতকরার জন্য 100 দিয়ে গুণ, এই 100 কাটা, উত্তর 700%। তাহলে 700% জনসংখ্যা বৃদ্ধি পাইছে। ক্লিয়ার? 700%। আর এইটুক করা লাগে না, যে ভালো বোঝে সে তো বুঝেই গেছে যে জনসংখ্যা ছিল 100 হয়ে গেছে 800, বাড়ছে কতজন? 700 জন। তাই 700 জন বাড়ছে কার সাপেক্ষে? 100 জনের সাপেক্ষে। আর 100 জনের সাপেক্ষে যা সেটাই পার্সেন্টেজ, তাহলে উত্তর হচ্ছে 700%। এইটুক করা লাগে না, তো করলে পারো এটাই আসবে। ঠিক আছে, নেক্সটে কি বলছে দেখেন, সবাই মনোযোগ দেন। পপুলেশন অফ এ সার্টেইন টাউন ইনক্রিজ বাই 50% এভরি 50 ইয়ার্স। আচ্ছা, কোন একটা টাউনের জনসংখ্যা প্রতি 50 বছর, এভরি 50 ইয়ার্স মানে হচ্ছে প্রতি 50 বছর, প্রতি 50 বছরে 50% বৃদ্ধি পায়। ইফ দ্য পপুলেশন ইন 1950 ওয়াজ 810, যদি 1950 সালে জনসংখ্যার পরিমাণ 810 জন হয়, ইন হোয়াট ইয়ার ওয়াজ দ্য পপুলেশন 160, তাহলে কত সালে জনসংখ্যা 160 জন ছিল? তাহলে জনসংখ্যা 160 জন কত সালে ছিল, যেখান থেকে প্রতি বছরে 50% বাড়তে 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 810 জন হয়ে গেছে 1950 সালে। বুঝেন? তাহলে আমরা ধরে নিচ্ছি যে কত সালে 160 জন ছিল আমি জানি না, ধরি এক্স সালে ছিল 160 জন। এক্স সালে, কত সালে আমি জানি না, ওইটাই বের করতে বলছে কত সালে 160 জন ছিল। তাহলে আপনি বলেন প্রতি 50 বছরে যদি পপুলেশন 50% বৃদ্ধি পায়, 50% মানে কি, যা থাকবে তার অর্ধেক বেড়ে যাবে। তাহলে এক্স সালে যদি 160 জন থাকে, তাহলে এক্স সালের সাথে এক্স সালের পরবর্তী 50 সাল পরে 50% বাড়বে। তার মানে এক্স সালের সাথে 50 যুক্ত করতে হবে। এদিকে তাকান, তার মানে এক্স প্লাস 50 সালে কত থাকবে? কত হবে বলেন? এক্স প্লাস 50 সালে কত হবে আপনি বলেন? 50% বাড়বে না? তার মানে এই যে 160 জনের 50%, আরে ভাই 50% মানে অর্ধেক, তাই না? তাহলে 160 জনের অর্ধেক 80 জন। তাহলে এক্স প্লাস 50 সালে জনসংখ্যা হবে এই 160 জন তো থাকবেই, তার সাথে 160 এর 50% মানে 80 জন যোগ হবে। তাহলে 160 প্লাস 80 ইজ ইকুয়াল টু 240 জন। একটু ক্লিয়ার কিনা বলেন? 160 প্লাস 80 ইজ ইকুয়াল টু 240 জন। এইবার এক্স সাল, এই যে এক্স প্লাস 50 সাল, এর সাথে আরো 50 যুক্ত করলে হয়ে যাবে এক্স প্লাস 100 সাল, কারণ প্রতি 50 বছর পর পর ঘটনা ঘটবে। এই এক্স প্লাস 100 সালে জনসংখ্যা কি হবে? এই যে 240 জন, এই 240 জনের 50% মানে অর্ধেক, 240 জনের 50% মানে 120। তার মানে এক্স প্লাস 100 সালে জনসংখ্যা হয়ে যাবে এই 240 এর সাথে 240 এর 50% মানে আরো 120 যুক্ত করতে হবে। তাহলে 240 প্লাস 120 ইজ ইকুয়াল টু 360 জন। এবার এই এক্স প্লাস 100 সাথে আরো 50 যুক্ত করলে এক্স প্লাস 150 সাল, এটাতে জনসংখ্যা হবে এই 360 জনের 50% মানে 180, 50% মানে হাফ ভাই, এটা খুব সহজ। তাহলে 360 জন তো থাকবেই, তার সাথে 180 যুক্ত হবে। তাহলে 360 এর সাথে 100 যুক্ত করলে 460, তার সাথে 80 যুক্ত করলে 540 জন হয়ে যাবে। এবার এক্স প্লাস 150 এর সাথে এক্স প্লাস 200 সাল যুক্ত করলে এই 540 জন তো থাকবেই, এই 540 জনের অর্ধেক কত? 500 জনের অর্ধেক হচ্ছে 250, আর 40 জনের অর্ধেক হচ্ছে 20, তাহলে 250 270। তাহলে 540 জন তো থাকবেই, আর 270 জন বাড়বে। তাহলে 540 এর সাথে 200 যোগ করেন, তাহলে 740, 740 এর সাথে 70 যোগ করলে 810। ইয়েস, এই 810 জন, আমার কিন্তু 810ই দরকার ছিল। এই যে তার মানে 810 জন যখন হয়ে গেছে, আমি কিন্তু আর যাবো না, কারণ আমার এই 810 জনই দরকার ছিল। কারণ কোশ্চেনে বলছে এই 810 জন জনসংখ্যা হয়েছে 1905 সালে, আর আমি ধরে নিছি 810 জন জনসংখ্যা হয়েছে এক্স প্লাস 200 সালে। কারণ এই এক্স প্লাস 200 সাল মানে আসলে 1950 সালকে বোঝাচ্ছে, তাই এক্স প্লাস 200 ইজ ইকুয়াল টু 1950। তাহলে এক্স প্লাস 200 ইজ ইকুয়াল টু 1950, তাহলে তো এক্স ইকুয়াল টু এই 200 এর পাশে বিয়োগ হবে, তাহলে 1950 মাইনাস 200 মানে 1750 সালের ঘটনা এটা। তার মানে এই যে এক্স বেরোইছে, এই এক্স মানেই কিন্তু এই যে 1750, তাহলে 1750 সালে এই ঘটনাটা ঘটছিল। আপনারা কি বুঝছেন? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো, অঙ্কটা বুঝছেন কিনা? আমি একটু পানি খাবো। হ্যাঁ, অঙ্কটা বুঝছেন কিনা কাইন্ডলি একটু বলেন। অঙ্কটা কিন্তু একটু ট্রিকি, ব্যাক থেকে আসবে, ব্যাক সাল থেকে আসতে হবে। ঠিক আছে, 50% কোনো কিছুর 50% না অর্ধেক, তো 50%
এখন এক্স সালে ছিল 160 জন, এটা কি যোগ করে দেখার দরকার আছে? 160 আর 160 অর্ধেক হচ্ছে 80, 160 আর 80 হচ্ছে 240, তারপর হচ্ছে 240 আর 240 এর অর্ধেক 120, মোট 360, 360 এর অর্ধেক হচ্ছে 180, 360 এর সাথে 180 যুক্ত করলে এবারে মোট হয়ে যাচ্ছে 540, 540 অর্ধেক 270, 270 এর সাথে 540 যোগ করলে 810, এই 810 পর্যন্ত এসে থেমে যাচ্ছি কেন? কারণ কোশ্চেনে বলা আছে 1950 সালে ঘটনাটা 810 জন হয়েছে। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাব। আমাদের এটা কত? 154, 154 পরে আমরা সলভ করবো হচ্ছে 155, 155 দেখেন 155 কি বলছে? কোন শহরের লোক সংখ্যা 10 লক্ষ, ভালো কথা, যদি পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি পায় এবং স্ত্রী লোকের সংখ্যা 6% কমে যায়, তবে ওই শহরের লোক সংখ্যার কোনো পরিবর্তন হয় না। ওই শহরের লোক সংখ্যার কোনো পরিবর্তন হয় না বলছে, ওই শহরের পুরুষের সংখ্যা কত? এই ব্যাপারটাকে বুঝছেন? কোন শহরের লোক সংখ্যা ছিল 10 লক্ষ, এবার বলছে যদি পুরুষের সংখ্যা 10% বৃদ্ধি পায়, মানে কি ওই শহরে 10% পুরুষ আসছে এবং স্ত্রী লোকের সংখ্যা যদি 6% কমে যায়, মানে কি ওখান থেকে স্ত্রী লোক 6% চলে গেছে, এতে শহরের লোক সংখ্যার পরিবর্তন হলো না। এর মানে লোক সংখ্যা আগেও 10 লক্ষ ছিল, এখন 10 লক্ষ আছে। এর মানে কি বোঝায়? এর মানে কি এটা বোঝায় না যতজন পুরুষ আসছে, যে যতজন পুরুষ বৃদ্ধি পাইছে ঠিক ততজন মহিলা চলে গেছে বলেই তো জনসংখ্যার কোনো পরিবর্তন হয়নি। কারণ কিছু পুরুষ ওখানে আসছে, আসলে কি জনসংখ্যা বেড়ে গেছে, আবার ওখান থেকে কিছু মহিলা চলে গেছে, তার মানে কি জনসংখ্যা কমে গেছে। তাহলে পুরুষ আসছে, মহিলা চলে গেছে, এতে জনসংখ্যার কোনো পরিবর্তন হয়নি। এর মানে কি যে কয়জন আসছিল সেই কয়জন চলে গেছে, এর মানে যে কয়জন পুরুষ আসছে আর যে কয়জন মহিলা চলে গেছে এদের সংখ্যা সমান, বুঝছেন? আচ্ছা, তাহলে এই যে লাইনটা, তাহলে আমি কি বলতে পারি, ধরি পুরুষের সংখ্যাকে আমি এম দ্বারা প্রকাশ করবো, মেন, আর মহিলার সংখ্যাকে আমি ডাব্লিউ দ্বারা প্রকাশ করবো, উইমেন। তাহলে কি আমি বলতে পারি যে ওইখানে এই শহরে যে পরিমাণ পুরুষ মানুষ ছিল সেই পুরুষ মানুষের 10%, আর এই শহরে যে পরিমাণ মহিলা মানুষ ছিল সেই মহিলা মানুষের 6%, এই দুটো সমান। তাহলে পুরুষ মানুষের সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করছি, তাহলে পুরুষ মানুষ মানে এম এর মানে গুণ 10%, এই যে পুরুষের 10%, তাই না? আর মহিলার 6%, তাহলে মহিলার সংখ্যাকে আমি ডাব্লিউ দ্বারা প্রকাশ করছি, তাহলে মহিলা মানে ডাব্লিউ এর মানে গুণ 6%, এই দুটো সমান। এইটা হলো প্রশ্ন মতে। আমি আবার বলছি পুরুষের সংখ্যাকে এম দ্বারা, মহিলার সংখ্যাকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করছি। তাহলে কোশ্চেনে বলছে পুরুষের 10% বৃদ্ধি পাইছে, তাহলে পুরুষের সংখ্যা যদি এম হয় তাহলে বৃদ্ধি পাইছে এম এর 10%, মানে এরা আসছে এখানে। মহিলার সংখ্যা যদি ডাব্লিউ হয় তাহলে মহিলার সংখ্যা কমে গেছে, এই ডাব্লিউ এর 6%, এটা যেহেতু এরপরেও জনসংখ্যার কোনো পরিবর্তন হয়নি, তার মানে এই বৃদ্ধি পাওয়া পুরুষের সংখ্যা আর কমে যাওয়া মহিলার সংখ্যাটা সমান, তাই এই দুটো সমান। এখান থেকে আমরা এম এবং ডাব্লিউর অনুপাত তৈরি করে ফেলবো। এই পাশে পার্সেন্টেজ আছে, এই পাশে পার্সেন্টেজ আছে, দুই পাশে পার্সেন্ট থাকায় পার্সেন্ট আউট, তাহলে এটা হচ্ছে এম ইন্টু 10 ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু 6। এখান থেকে আমরা এম আর ডাব্লিউর অনুপাত তৈরি করে ফেলবো। এখানে এম আছে থাকলো, ডাব্লিউ এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, ইজ ইকুয়াল টু 6, এই 10 এই পাশে গুণ ছিল, এই পাশে ভাগ হবে, 2 দিয়ে কাটেন, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, তার মানে মেন ইজ টু উইমেন ইজ ইকুয়াল টু 3:5। এইটুকু বুঝছেন কিনা বলেন? মেন ইজ টু উইমেন হচ্ছে 3:5। এখন বলছে ওই শহরের পুরুষের সংখ্যা কত? কিসের সংখ্যা চাইছে? পুরুষের সংখ্যা চাইছে। যার সংখ্যা বের করতে হবে সেই অনুপাতটা উপরে যাবে। পুরুষের সংখ্যা চাইছে, তাই পুরুষের অনুপাত 3, এটা যাবে উপরে, আর নিচে কি অনুপাতের যোগফল। অনুপাতের যোগফল মানে 3 আর 5 যোগ করলে কত হয়? 8, ইন্টু কি? ইন্টু হচ্ছে মোট সংখ্যা। কিসের মোট সংখ্যা? এই পুরুষ এবং মহিলা মিলে মোট সংখ্যার দিকে তাকান। এই পুরুষ আর মহিলা মিলে মোট সংখ্যা মানেই তো মোট জনসংখ্যা, কারণ মোট জনসংখ্যার মধ্যে কিছু পুরুষ কিছু মহিলা, তার মানে এই পুরুষ আর মহিলা মিলে মোট সংখ্যা মানে এই মোট জনসংখ্যা মানে 10 লাখ। তাই এখানে 10 লাখ, 1 2 3 4 5 6টা, ঠিক আছে। এখন কাটাকাটি করতে হবে। দেখেন আপনি 4 দিয়ে কাটেন, কারণ 4 দিয়ে আপনি এই যে 4 দিয়ে এটাকে কাটলে 2 বার যাবে, 4 দিয়ে এই 100কে কাটলে যায় 25 বার, আর এই 25-এর পরে এই যে 4টা শূন্য বসবে, 1টা 2টা 3টা 4টা। এবার 2 দিয়ে কাটেন, 2 দিয়ে এই 250-কে কাটলে যাবে 125 বার, আর এই 3টা শূন্য বসাই দেন, 1টা 2টা 3টা, ব্যাস। এবার গুণ করেন 3 দিয়ে, এই 3 দিয়ে 125-কে গুণ করেন, 3 100-কে 300 আর 3 25-এ 75, মানে 375। দেখেন 3 দিয়ে 125-কে গুণ করেন, 3 100-তে 300 আর 3 25-এ 75, মানে 375। তাই 3 দিয়ে 125-কে গুণ করলে 375, আর এখানে 3টা শূন্য, তাহলে 375 3টা শূন্য, এটা হলো আমাদের উত্তর। এই যে 375 3টা শূন্য, এটা হচ্ছে পুরুষের সংখ্যা। বুঝছেন কি ব্যাপারটা? খুবই সিম্পল। মানে আপনি
যেহেতু এখানে পুরুষের সংখ্যা বের করতে বলছে, তাহলে আমি যদি কোনোভাবে পুরুষ আর মহিলার অনুপাত বের করে ফেলতে পারি, সেই অনুপাত থেকে আমরা পুরুষের সংখ্যা বের করে ফেলবো। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি 155 পরে 156 নম্বর প্রশ্ন। 156, ওমা 156 নম্বর নাই কেন? আচ্ছা, এখানে আমাদের স্লাইড শেষ হয়ে গেছে, কোনো সমস্যা নাই, আমরা এর আগে একটা অঙ্ক রেখে আসছিলাম মনে হয়, তাই না? আচ্ছা, এগুলো আমরা কালকে সলভ করে দেবো। তো ঠিক আছে, কালকে আমরা আগামী ক্লাস আমরা এখান থেকে শুরু করব। ঠিক আছে, এখান থেকে শুরু করব। ওদিকে আমাদের 3টা অঙ্ক থেকে গেল, আর 156 থেকে শুরু করব। তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।